গুড আফটারনুন সবাই। রাধে রাধে। তনুশ্রী বিশ্বাস গুড আফটারনুন। জয়দীপ শাহ গুড আফটারনুন। প্রণব চক্রবর্তী গুড আফটারনুন। সুরজিৎ ভৌমিক গুড আফটারনুন। মৈনাক দাস, রানা আরিয়া রাধে রাধে। সঙ্গীতা মণ্ডল গুড আফটারনুন। প্রসেনজিৎ মাহাতো হ্যালো। সুদেশনা গুড আফটারনুন। চলো, তনিমা গুড আফটারনুন। ডাইরেক্ট শুরু করে দেবো না একটু এক মিনিট ওয়েট করবো যাতে সবাই লগ ইনটা করে নেয়? চন্দ্রিমা ব্যানার্জি গুড আফটারনুন। তনিমা গুড আফটারনুন। বি দিয়ে একজনের নাম আছে, আমি বুঝতে পারছি না নামটা কি। বিটা এমন ভাবে বিয়ের পরে কি লিখেছে বুঝতে পারছি না। যাই হোক, বিজি দাস নামে শর্ট ফর্ম হবে। গুড আফটারনুন তোমাকেও। নিকেতা গুড আফটারনুন। ওকে, বৃষ্টি গুড আফটারনুন। রঞ্জিতা গুড আফটারনুন। সব্যসাচী, সুমন, তাপস। একটু দাঁড়িয়ে যাও, অনেক সময় এই ক্লাসের প্রচুর সংখ্যক স্টুডেন্ট থাকে, তো তো দুম করে শুরু করে দিলে কি হয়, মাঝখান থেকে অনেকে পরে জয়েন করে, তখন অসুবিধা হয়, তাদেরও বুঝতে অসুবিধা হয়। তারা যদি জিজ্ঞেস করে তখন আমাকে বলতে হবে, রিপিট করতে হবে। আর আমি চাই না এরকমভাবে পড়াতে যাতে কেউ মিস আউট করুক বা ইয়ে হয়ে যাক, সেইভাবে। আরে আমি ফ্যাকাল্টি, আমি পড়াচ্ছি, আমি তোমাদেরকে সাবজেক্টে মানে কিভাবে পড়তে হয় শেখাচ্ছি। তুমি আমাকে এটা কোশ্চেন করতে পারো যে আমি এই টপিকে কেন হচ্ছে? তোমার কি মনে হয় এই কোশ্চেনটা তুমি আমাকে করতে পারো? আমি তো পড়াচ্ছি না, আমি কোনো একটা জায়গায় দায়িত্ব নিয়েছি না এটা পড়ানোর। এই টপিকটা তোমাদের কিভাবে পড়াবো সেটা আমি পড়াবো। তো তোমার ওই কোশ্চেনটা করার মানেটা কি? এই টপিক কেন হচ্ছে? কেন হচ্ছে? আমি পড়াচ্ছি তাই জন্য হচ্ছে। আমি মনে করেছি এভাবে পড়ালে বেটার হবে তাই জন্য হচ্ছে। আমি মনে করেছি এইভাবে পড়লে তোমার বুঝতে সুবিধা হবে বা সবার বুঝতে সুবিধা হয় তাই জন্য হচ্ছে। অ্যান্সার ইউর কোশ্চেন। থ্যাংক ইউ সুমন জিজ্ঞেস করার জন্য। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, এখানে যারা এখনো অবধি 80 জন প্রায় রয়েছে, আমার একটু কোশ্চেন। দেখো, আমি না পড়াতে চাই চাকরি পাওয়ানোর জন্য, ঠিক আছে? তো আমি এটা ডেফিনেটলি জানি অভিজ্ঞতা থেকে যে শুধু আমি যদি পড়িয়ে যাই আর তোমাদের ক্রস চেক না করি যে তোমরা আদৌ পড়ছো কিনা, তাহলে সেটার কোনো মানে নেই। সো এখানে অনেক নাম দেখেছি, কালকেও দেখেছি তারা ছিল, তো একটুখানি কোশ্চেন করে নিই। কে কে বলতে পারবে যে ট্রেজারি বিলের মিনিমাম অ্যামাউন্ট কত? ট্রেজারি বিল কালকে পড়িয়েছিলাম, ট্রেজারি বিল কদিনের জন্য কি করতে হয় একটু বলো তো দেখি। ট্রেজারি বিল এর মিনিমাম অ্যামাউন্ট কত? ভেরি গুড, অর্ক মিত্র, সেরিমা খান, অনেকেই। ট্রেজারি বিল কতদিনের জন্য ইস্যু করতে পারে গভর্নমেন্ট? কতদিনের জন্য ইস্যু করতে পারে? ভেরি গুড সৌভিক, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এসডিএফ এবং এমএসএফ এর মধ্যে বেসিক পার্থক্য কি? জয়দীপ শাহ, শুধু 91 নয়, 91, 182, 364 সবকিছুই, শুধু 91 নয়। কালকে বলেছিলাম আগে 4টে সেগমেন্টে হতো, 14 দিনও ছিল এক সময়, 14 ডেজ, এখন সেটা নেই। 91, 182 and 364। না, শুধু 91 লিখলে ভুল হবে, তিনটেই হবে। 90ও না, সঙ্গীতা মণ্ডল, 90, 182, 364 লিখেছো, 90 নয়, 91, 182। সুদেশনগর কারেক্ট অ্যান্সার। এমএসএফ এ গভর্নমেন্ট সিকিউরিটিকে বন্ধক দিতে হয়, এসডিএফ এ হয় না। লাস্ট কোশ্চেনটা ছিল হচ্ছে এসডিএফ আর এমএসএফ এর পার্থক্য কি? কালকে যখন পড়িয়েছিলাম তোমাদের দেখিয়েছি এসডিএফ এমএসএফ কি জিনিস, সেগুলোর রেট। এসডিএফ মানে যখন ব্যাংকের কাছে এক্সেস টাকা থাকে, সে আরবিআই এর কাছে যায়, আরবিআই এর কাছে টাকাটা রাখে। তোমার কাছে যদি এক্সেস টাকা থাকে, যেটা তুমি কোনো কিছু করতে পারছো না, না তোমার কিছু ফিক্সড ডিপোজিট করার আছে, না কিছু করার নেই তোমার, তুমি কি করবে? তুমি ব্যাংকে গিয়ে রাখবে। তুমি ব্যাংকর যেতে পারে আরবিআই এর কাছে যে টাকাটা রাখুন, আমাকে তার বদলে ইন্টারেস্ট দিন। তো নিজের টাকা যখন তুমি এক্সেস টাকা রাখছো, তার জন্য কি তুমি কোনো কিছু বন্ধক রাখবে? এটা কখনো পসিবল? তো অবভিয়াসলি না, এসডিএফ এর ক্ষেত্রে বন্ধক দিতে হয় না। কিন্তু মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি কি? এমএসএফ হচ্ছে তখন খুব
সংকুলন অবস্থা, টাকার অবস্থা খুব খারাপ, একদিনের জন্য ধার চাই, তখন কি করতে হবে? তখন বন্ধক নেবে। বন্ধক কি দেবে? গভর্নমেন্ট সিকিউরিটি বন্ধক দেবে, গভর্নমেন্ট সিকিউরিটির বদলে টাকা নেবে। ওকে, বোঝা গেল? বোঝা গেল সবাই? চলো, প্রায় 6 মিনিট কাটিয়ে ফেলেছি, এবার এসছি আমরা আজকের টপিকে। ওকে, তো পড়তে থাকো। আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। কালকে আমরা ওভারঅল কি পড়ছিলাম? আলটিমেটলি কিভাবে মানি মার্কেট কাজ করে, কিভাবে লোন বা শর্ট টার্ম 1 বছরের মধ্যে কিভাবে লোন টোনের ব্যাপার স্যাপারগুলো হয়। এবার লাস্টে আমরা এটা নিয়ে কোর চিন্তাটা কি ছিল, আমাদের মেন চিন্তাটা কি ছিল? মেন চিন্তা আমাদের কি ছিল? যে জিনিসের দাম যাতে খুব না বেড়ে যায়, জিনিসের দাম যাতে কন্ট্রোলে রাখতে পারি। তো এখন অবধি আমাদের মানি মার্কেটে যা যা চললো, মানি মার্কেটের কনসেপ্ট আমরা যা যা বুঝলাম, এবার একটুখানি বন্ধ করে দাও, এবার একটু বন্ধ করে দাও, এখন মেসেজ করো না, আমাকে একটু পড়াতে দাও। কোনো কিছু না বুঝতে পারলে বলো, এখন আর মেসেজ করো না, সবাইকে বলছি। ওকে, তাহলে কেউ যদি কিছু বুঝতে না পেরে মেসেজ করে সেটা আমার মিস হয়ে যাবে। ওকে, এবার থেমে যাও, পড়াতে দাও এবার। চলো আসো। তো ব্যাকড্রপটা কি? যে মনিটারি পলিসি কমিটি, এটা আরবিআই এর কমিটি বলেছিলাম, তারা কি করছে? তারা রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ এগুলো সব ডিসাইড করে দিচ্ছে। এই ডিসাইড করার পরে টাকার সাপ্লাইটা নিয়ে গল্পটা হলো, যে টাকার সাপ্লাই বেশি হচ্ছে না কম হচ্ছে, কখন দরকার, যখন মনে হয় যদি ইনফ্লেশন পড়ে যাচ্ছে, দাম বেশি পড়ে যাচ্ছে, তাহলে এক্সপেনশনারি মনিটারি পলিসি করবে, যেটা এখন হয়েছে খুব রিসেন্টলি। তোমাদের ডকুমেন্টের যেটা দিয়েছি আপলোড করে, সেটার মধ্যে দেখো মেনশন করা আছে ডিসেম্বর 5-এ কি হয়েছে। আরবিআই বেসিক্যালি রেপো রেটকে একটু কমিয়ে দিয়েছে। তো এই সব তো হলো, এবার আলটিমেটলি গোলটা কি? এসব করে হবেটা কি? আলটিমেটলি গোলটা কি? আলটিমেটলি গোলটা দেশটা ঠিকঠাকভাবে চলা। তার মানে দেশ ঠিকঠাক চলার মানে কি? অবভিয়াসলি প্রোগ্রেস হওয়া। প্রোগ্রেস হওয়া মানে দেশের উন্নতি হওয়া। দেশের উন্নতিটা আমরা মাপবো কি করে? বুঝবো কি করে দেশ উন্নতি হচ্ছে কি হচ্ছে না? তাহলে কি করে বুঝতে পারি যে জিনিসপত্রের উৎপাদন ঠিকঠাক হয়েছে কিনা? তুমি আজকে চাকরি প্রার্থী হিসেবে পড়াশোনা করছো, আড্ডাতে কোর্স কিনেছো, পড়ছো। তোমার আজকে ধরো কথার কথা ধরে নিলাম, এখানে কেউ রয়েছেন যারা চাকরি করেন, কেউ রয়েছে প্রাইভেটে চাকরি করেন, কেউ হয়তো অন্য কোনো গভর্নমেন্ট জবে রয়েছেন, স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো জবে, বেটার জবের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য পড়ছে, রেলের জন্য পড়ছে। তো তোমার আজকে যদি টিউশনি করে 5,000 টাকা ইনকাম হয়, বা একটা গভর্নমেন্ট জবে যদি তোমার 30,000 টাকা ইনকাম হয়, বা প্রাইভেট জবে থেকে যদি তোমার সে 35,000 ইনকাম হয়, তুমি চেষ্টা করছো যে ভালো করে পড়ি, ভালো করে রেলের চাকরি পাই, সেখানে আমার স্যালারিটা 70,000 হোক, 80,000 হোক, বা XYZ অ্যামাউন্ট হোক। তো তোমার যখন অ্যামাউন্টটা বাড়বে, তোমার যখন স্যালারি বা তোমার ইনকামটা যখন বাড়বে, তোমার কি হবে? তোমার ক্রয় ক্ষমতাটা বাড়বে, তখন তুমি বেশি কিনতে পারবে। খুব সহজ হিসাব। বা ইন আদার ওয়ার্ডস, তুমি যদি একটু বিজনেসম্যান হতে, যদি একটু ঘুরিয়ে বোঝার চেষ্টা করি, যদি তুমি একজন বিজনেসম্যান হতে, ধরো আজকে কেউ একজন খুব ছোটভাবে একটা ব্যবসা শুরু করলো, মেবি একটা মোমোর দোকান, মেবি একটা চায়ের দোকান। তার ব্যবসা যদি ভালো চলে, সে কি করবে? আর একটু বেশি ব্যবসা করার চেষ্টা করবে, আরো বেশি প্রডিউস করার চেষ্টা করবে। সো ডেভেলপমেন্টের বেসিক প্যারামিটারটা তাহলে কি দাঁড়াচ্ছে? ডেভেলপমেন্টের বেসিক প্যারামিটারটাই, মানে বেসিক টার্গেট প্যারামিটার বলা উচিত না, প্যারামিটার কথাটা এখানে ভুল হচ্ছে। লেট মি রেকটিফাই দ্য সেম। যে ডেভেলপমেন্ট মানে কি? মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস বেশি প্রডিউস করবে তুমি, তোমার নিজের ক্ষেত্রে তাই করবে। বেটার চাকরি পেলে বেশি ভালো কোয়ালিটির জিনিস কিনবে, নিজের মা বাবা এবং নিজের থাকার জন্য বেটার অ্যাকোমোডেশনে যাওয়ার চেষ্টা করবে। যদি ছোট বাড়িতে থাকো, বড় বাড়িতে যাবে, ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে আসবে, পুরোনো বাইকটা ছেড়ে বুলেট এনফিল্ড কেনার চেষ্টা করবে, পুরোনো মোবাইলটা ছেড়ে নতুন মোবাইল কেনার চেষ্টা করবে। এটাই তো হবে, রাইট? তো ইটস অল অ্যাবাউট বেটার প্রোডাক্টস, বেটার গুডস অ্যান্ড সার্ভিসেসকে অ্যাভেল করার চেষ্টা। তো যদি আমরা দেশের সমস্ত এই মনিটারি পলিসি এত কিছু করার পর, এত কিছুর পরে 1 বছরে কি কি জিনিস তৈরি হলো, সেটা যদি আমরা মাপতে পারি, তাহলে বুঝতে পারবো আগের বছরের তুলনায় এবছরে বেশি উৎপাদন হয়েছে কিনা। এম আই রাইট অর রং? আলটিমেটলি ব্যাপারটা তাই না? তো সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না। তো এইখানে হচ্ছে আমাদের এই নতুন শব্দটা, বা যেটা আজকের চ্যাপ্টার, সহজে যেটা আমরা বলি ন্যাশনাল ইনকাম, এবং এই নেক্সট শব্দটা তোমরা সবাই কখনো না কখনো জীবনে শুনেছো, দ্যাট ইজ কল্ড জিডিপি। ওকে, তো জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার
আমরা এটা কোন সীমানার মধ্যে ভাববো? নিশ্চয়ই দেশের কথা হচ্ছে, এখন দেশের সীমানার মধ্যে ভাববো। কত সময়ের জন্য ভাববো? আমরা যদি 1990 থেকে 2025 অব্দি ভাবি, তাহলে আমরা তো বুঝতে পারবো না। তাহলে আমাদেরকে একটা টাইম ফ্রেম নিতে হবে, যে কইটুকুনি সময়ের মধ্যে ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, কি হয়েছে বুঝতে হবে। আমরা সেটা অ্যাকাউন্টেন্সিতে বুঝি কি করে? ফাইন্যান্সিয়াল ইয়ার দিয়ে। ক্যালেন্ডার ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর, কিন্তু অ্যাকাউন্টসে যখন হিসাব করা হয়, অ্যাকাউন্টসের হিসাবে সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। সেটা হয় এপ্রিল মাস থেকে মার্চ মাস অব্দি। দেখবে সব জায়গাতে এভাবে লেখা থাকে, FY 2025-26, FY 2024-25, এভাবে লেখা থাকে। তো বেসিক্যালি বলা হচ্ছে এটাই, যে এই টাইম ফ্রেমটার মধ্যে কত বেশি উৎপাদন হলো, এটা হচ্ছে আমাদের কোর অবজেক্টিভ। ঠিক আছে, এবার আমি আজকে পড়ানোর আগে তোমাদের টুক করে আগে এই পিডিএফ এ কি কি আছে, যে ডকুমেন্টটা তোমাদের আপলোড হয়েছে, পিডিএফ বা পিপিটি হোয়াটএভার, তো সেটা আগে দেখিয়ে দিচ্ছি। যদি কেউ থেকে থাকো যে স্যার এটুকুনি পড়ে, হ্যাঁ বলছি গ্রস ডোমেস্টিক, যদি তোমার মধ্যে কেউ থেকে থাকো যে আমার জানা আছে, আমি এইটুকুনি পড়বো, তুমি এইটুকুনি দেখে নিতে পারো, অথবা তুমি এইটুকুনি দেখার পরে পুরো ক্লাসটা শুনতে পারো। আমি তোমাদেরকে এমনভাবে বোঝাতে চাইবো যে কোনোদিন কোনো কিছু এই রিলেটেড আর ভোলার কোনো অবকাশ থাকবে না, তুমি চাইলেও ভুলতে পারবে না। ওকে, তো চলে আসো দেখাই তোমাদেরকে কি কি আছে, কি কি আমরা শিখবো আজকে, সেটা আগে দেখিয়ে নিই। তো এ হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমি কিছু পড়াচ্ছি না, 1 মিনিটের মধ্যে পুরো স্লাইডটাকে দেখিয়ে দিচ্ছি। এর মানে কি, বাংলা ইংরেজি সব দেওয়া আছে, কোনো চিন্তা করার নেই। ইংরেজিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে, যার যেটা সুবিধা সেভাবে অ্যাভেল করবে। জিডিপি কথার অর্থ কি, ক্যালকুলেশনে কি পদ্ধতি আছে, কি কি ভাবে ক্যালকুলেশন করা হয় বাংলা ইংরেজি দুটোতেই। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে সেটাও বলা আছে, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফ্লেটারটা কি জিনিস সেটাও বলা আছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই জিনিসটা বলা আছে। হ্যাঁ, এটা আজকের পিডিএফ, দ্যাট ইজ অলরেডি আপলোডেড ইন ইউর অ্যাপ। ওকে, তোমাদের যেখানে ভিডিও লেকচারের পরে থাকে সেখানটা অলরেডি আপলোড করা আছে। এবং পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স, এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি দেওয়া আছে। শোনো, আমার ক্লাসে এসব করো না, শোয়েব আক্তার সিদ্দিকী তোমাকেও বলছি, আমার ক্লাসে এসব করো না। তোমার যদি কিছু আউট অফ টপিক জানার থাকে, ক্লাসের শেষে একটা সময় থাকে যেখানে আমি জিজ্ঞেস করি কারো কোনো কোশ্চেন থাকলে বলো, ক্লাসের মধ্যে এসব করো না। কারণ কি, তুমি যদি আমি তোমার অ্যান্সারটা দেওয়া শুরু করি, তুমি অলরেডি ডাইভার্ট করছো, তাহলে আরো 5 জন যদি 5খানা আউট অফ টপিক কোশ্চেন করে, তাহলে সেই আউট অফ টপিকটাই চলবে, টপিকটা হ্যাম্পার হবে। ক্লাস করতে এসছো, শেখো, আমি লাস্টে তোমার কোশ্চেন আমি নেব, এবং যার শুধু তুমি বলে না, যে কোনো কারো এই ব্যাপারটা ডেকোরামটা মেনটেন করো, আদারওয়াইজ ইটস মানে ইট উইল হ্যাম্পার দ্য ক্লাস। ওকে, সুপ্রিয়া কিছু বোঝায়নি, শুধু দেখাচ্ছি, জিডিপি পুরো বোঝাবো, এখনো কিছুই না, শুধু পিপিটি দেখাচ্ছি। ঠিক আছে, করো না, এসবগুলো করো না। আচ্ছা, এই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে রয়েছে, ঠিক আছে, এবং লাস্টে এই কোশ্চেনগুলো আমরা করব। ওকে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখি নোটটা খুলছে না কেন? এই বোর্ডটাতে একটু বোধহয় সমস্যা হচ্ছে, একটু দাঁড়াও, আমি অন্য একটা স্টুডিও থেকে জয়েন করছি। একটু জাস্ট মানে তোমাদের বোঝাতে হলে পিপিটি দেখি তো বোঝাতে হবে না, পিপিটি তো লেখাই আছে, তো আমাকে একটু অন্য স্টুডিও থেকে জয়েন করতে দাও, দেখে নিচ্ছি। 1 মিনিট লাইনে থাকো তোমরা, মানে জাস্ট স্টে দেয়ার।
আচ্ছা, এখন বোর্ডটা দেখা যাচ্ছে? বোর্ড কি ভিজিবল? বোর্ডটা কি ভিজিবল? ওকে, ওয়ান্ডারফুল। সুদীপা ব্যানার্জি চ্যাটার্জি বলছে ইকোনমি ঠিকঠাক বুঝতে পারছি না। আই টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ যে তোমাকে এবং তোমাদের মধ্যে যারা যারা ইকোনমি বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়, যারা যারা বুঝতে পারো না, ইকোনমি কঠিন লাগে, তাদের মানে সব থেকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। ওকে, টেক মাই ওয়ার্ড ফর ইট। আমি নিজে এক সময় নন ব্যাংকিং স্টুডেন্ট ছিলাম। ওকে, সো ইট ইজ, আমি ভিজিবল নই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অন্য একটা জায়গাতে ইয়েটা রয়েছে তো, ওটাকে অফ করে আসছি, দাঁড়াও জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, আমি এখানেই রয়েছি, জাস্ট আ মোমেন্ট। ওকে ওকে, জাস্ট ওয়েট, 1 মিনিটের মধ্যে দেখতে হবে। জাস্ট আগের স্টুডিওটাতে স্ট্রিমটা অফ করে দিতে হবে, তাহলেই দেখতে হবে। জাস্ট ওয়েট, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, এটাতে শুরু হলো, এটা কি করতে হবে? Is it visible now? অডিও অডিবল, ভিজিবল, অডিও শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, অল ক্লিয়ার, চলো। ওকে, চলো এবার শুরু করি। একটু দেরি হয়ে গেছে যে, চলো শুরু করি এবার। ওকে, চলো চলো। সো ন্যাশনাল ইনকাম এখন অবধি, এবার থেমে যাও থেমে যাও থেমে যাও, আর কথা বলো না, আর হ্যাঁ হ্যাঁ বলো না, সব সবাই দেখতে পাচ্ছে। চলো শুরু করি এবার। তো ন্যাশনাল ইনকামের ব্যাকড্রপটা আমি অলরেডি একটু আগে বলে দিয়েছিলাম, বোর্ডটার সমস্যার জন্য আমাকে এখানে আবার আসতে হলো। নাও দ্য থিং ইজ, আমরা বুঝে গেছি কি করতে হবে। আমাদের ন্যাশনাল ইনকামের গল্পটা আমরা এটুকুনি বুঝেছি, আমি এটা রিপিট করছি না, কামিং স্ট্রেট টু দ্য টপিক। ওকে, তো কি বলছি আমি? বলছি স্যার আমরা কি করব, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বের করব। কি বের করব? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কেন সেটা অলরেডি বুঝে গেছি, কেন বেশি কিনতে পারি, কেন প্রোডাক্ট বুঝতে হবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি। তো এবার আসি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের প্রথমে যদি বলি ডেফিনেশনটা কি, ডেফিনিশন কি, যে 1 ইয়ার সময়ের মধ্যে, দিস ইজ ভেরি ক্রুশিয়াল, 1 বছর সময়কালের মধ্যে, উইদিন দ্য বাউন্ডারি অফ আ কান্ট্রি, all goods and services, 1 বছর সময়কালের মধ্যে, লিখতে পারো তবে নোটেও দেওয়া আছে, এইটা লেখার দরকার নেই, আমি বলে দেবো কোন জায়গাটা লিখতে হবে। কিছু জিনিস আমি বোর্ডে করাবো, সেটা তোমার লিখলে তোমার জন্য ভালো, ঠিক আছে? আমি পুরোটা বলে দেবো, তুমি আপাতত শুধু শুনে যাও, এখন আর কিছু জিজ্ঞেস করো না আমাকে, শুধু চুপচাপ শুনে যাও। তো গল্পটা হচ্ছে, 1টা বছর সময়কালের মধ্যে একটা দেশের সীমানার মধ্যে যত রকম গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হবে, 1 বছর সময়কালের মধ্যে একটা দেশের বাউন্ডারির মধ্যে যত রকমের গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হবে, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যদি আমরা আজকে এই বছর বের করি, এবছর বলতে ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী ধরতে হবে,
সাল 2026 করলে হবে না, ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী বুঝতে হবে। সেটা যদি করি তাহলে সেটা যদি তুলনা করি আগের বছরের তুলনায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আগের বছরের তুলনায় আমরা আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বেড়েছে না কমেছে। যদি বেড়ে থাকে তাহলে ভালো, যত বেশি বাড়বে তত ভালো। তোমরা নিশ্চয়ই শুনো না জিডিপি এত % হয়েছে, এত % হবে, এই প্রেডিকশন আসছে, এই কথাগুলো তোমরা নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছো বা দেখেছো, হয়তো মানে বোঝনি, আজকের পরে তোমাদের মানে বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, তো এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার একটা দেশের ব্যাপার, সুদীপ অলরেডি বলছে স্যার আমি ইকোনমিক্স বুঝি না। দেশের যখন বড় ব্যাপারে হয় তখন সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স, আর ব্যক্তিগত বিষয়ে যখন ইন্ডিভিজুয়ালকে বলা হয় সেটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। তো প্রথমে দেশ বুঝতে গেলে অনেক বড় মাথা করতে হবে, অনেক ভাবতে হবে, তোমরা ওটা ভাববো না, চলে আসো বোঝার জন্য এমন ভাবে বুঝি যাতে কোনদিন ভুলবো না। তাহলে আসো এইভাবে বুঝি যে ব্যক্তিকে কিভাবে ধরবো। ওকে, ব্যক্তির যদি আমি একটা ফ্যামিলির যদি আমি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি। ওকে, জাস্ট গল্পের মতো শুনে যাও, কথা বলো না, শুধু গল্পের মতো শুনে যাও। ধরো একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে 4 জন আছে, মা বাবা 2 দাদা, তাদের একটা বাড়ি আছে, ঠিক আছে। তো তাদের 4 জনের 4 রকম প্রফেশন, ঠিক। তাহলে যদি 4 জনের 4 রকম প্রফেশন থেকে কত ইনকাম হয় যোগ করি, সেটাই তাহলে তার ফ্যামিলি বেরিয়ে যাবে ইনকামটা বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা, রাইট? এতে কোনো ডাউট নেই। তাহলে কি কিভাবে তাদের ইনকাম হতে পারে নিজেরা বলো তো, কি কিভাবে ইনকাম হতে পারে? মায়না পেতে পারে না মায়না পেতে পারে না? 4 জনের মধ্যে মা বাবা 2 দাদার মধ্যে কারো কি এরকম থাকতে পারে যে চাকরি করে এবং সে স্যালারি পাবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? একটু ইন্টারঅ্যাক্টিভ রাখছি সেশনটাকে, একটুখানি ইন্টারাকশন করো, করলে ভালো লাগবে, খুব ভালো কথা। আর কি হতে পারে? আর কি হতে পারে? স্যালারি ছাড়া আর কি হতে পারে? বাড়ির তলায় একটা গ্যারেজ থাকতে পারে, সেই গ্যারেজটা ভাড়া দিতে পারে, বা একটা দোকান ঘর থাকতে পারে, সেটা ভাড়া দিতে পারে। তাহলে সেখান থেকে কি আসবে? রেন্ট ইনকাম হবে। আর কি হতে পারে? আর কি হতে পারে? আর কি হতে পারে? বলো বলো বলো, আর কি হতে পারে? কি একটা পপ আপ আসছে বারবার করে, এত রকম ভাবে ক্লাস ডিস্টার্ব হলে কি করে ক্লাস করানো যায়? যাই হোক, আর এটা নয় বুঝলাম যে দোকান ঘর হলো, এবার এই দোকানটা তার নিজের হতে পারে বা তার নিজের অন্য একটা ব্যবসা থাকতে পারে, সেখান থেকে প্রফিট আসতে পারে। ইয়েস অর নো? বাড়ির তলায় একটা দোকান আছে, সেই দোকান বা একটা গ্যারেজ আছে, সেটা ভাড়া দিল, নিজে কলকাতা বড় বাজারে একটা দোকান করতে পারে, তাহলে সেই দোকান থেকে ব্যবসার প্রফিট আসবে। ইয়েস অর নো? প্লাস আমরা তো জানি ব্যাংকের পরীক্ষা হয়, ব্যাংকে তো আমরা সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট করি, তাহলে সেখান থেকে একটা ইন্টারেস্ট ইনকাম আসতে পারে, রাইট? তাহলে চলে এলো কি কি? ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। দেশেও এভাবে ইনকাম হতে পারে। যদি দেশের সমস্ত মানুষের ইনকাম মেথডে যদি বের করতে চাই, দেশের সমস্ত মানুষের কত মায়না দিয়ে কত ইনকাম হয় বুঝতে পারি, কত রেন্ট আসতে পারে, রেন্টের কত ইনকাম হয় দেশের বুঝতে পারি, কত ইন্টারেস্ট ইনকাম হয় বুঝতে পারি, ব্যবসায় কত প্রফিট হয় সেটা বুঝতে পারি। হয়ে গেল, এটা কি হলো? ইনকাম মেথড। ইনকাম মেথড অফ ক্যালকুলেশন অফ জিডিপি। বোঝা হয়ে গেল? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? আরেকবার বললে ভালো হয়, বুঝতে পারলাম না। একবার দেখো, নর্মাল ভেবে দেখো, একটা ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে, বাবা মা 2 ভাই। বাবা চাকরি করে, বড়দা ভাই ব্যবসা করে, মায়ের হাত খরচাটা ঘরের রেন্ট থেকে আসে, দোকান ঘরের রেন্ট থেকে মায়ের হাত খরচাটা হয়ে যায়, আর সেভিংস যা হয় সেটা ইন্টারেস্ট পায়। তো যারা স্যালারি পায়, সারা দেশের মানুষ কত স্যালারি পায়, স্যালারিটার অপর নাম হচ্ছে ওয়েজেস,
ঠিক আছে, স্যালারির অপর নাম হচ্ছে ওয়েজেস। ওয়েজেস, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। কারো কোনো বুঝতে অসুবিধা ইনকাম মেথড বুঝতে? কারো কোনো বুঝতে অসুবিধা ইনকাম মেথড বুঝতে? এনি ডাউট এনিওয়ান? এনি ডাউট এনিওয়ান? চলো, এইবার এই পরিবারটার তুমি এসব ইনকাম ফিনকাম জানো না, তুমি এই পরিবারটার ইনকাম টিনকাম জানো না, অথচ তোমার বোনের বিয়েটা এখানে বড়দার সঙ্গে হচ্ছে এবং তোমরা ভদ্রতার খাতিরে সংকোচ করছে জিজ্ঞেস করতে যে আপনার স্যালারি কত। জাস্ট ফানি পার্ট বলছি, জাস্ট মজার ছলে বলছি, মজার মতোই নাও, এটাকে সিরিয়াস ভাবে নিও না, বোঝার জন্য বলছি। তো তুমি যদি আইডিয়া লাগাও যে এদের খরচাপাতি কিরকম, যদি আইডিয়া লাগাও তোমার এখানকার খরচাপাতি কিরকম, এদের ফ্যামিলির খরচাপাতি কিরকম, তাহলে তোমরা বুঝতে পারবে না। ইন্টারেস্ট অর প্রফিট ইজ নট সেম। ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট পাও, ব্যবসায় প্রফিট করে, হাউ ক্যান দে বি সেম? শ্রীকান্ত, অ্যান্সারিং ইউর কোশ্চেন, গট দ্য অ্যান্সার? একটা ব্যবসায়ী সে কারেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবসা করছে, 1 লাখ টাকা লাগিয়েছিল 4 বছর আগে, আজকে সেখান থেকে তার লাভ হচ্ছে, দ্যাট ইজ হিজ অর হার প্রফিট ফ্রম দ্য বিজনেস। এবার সেই লোকটা তো একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে, সেই লোকটা তো সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারে, সেখানে তো ইন্টারেস্ট পাবে 3%, সেই সেভিংস অ্যাকাউন্টের মধ্যেই তো ফিক্সড ডিপোজিট করতে পারে, সেখান থেকে তো ইন্টারেস্ট পাবে। গট মাই পয়েন্ট? ডাউট ক্লিয়ার? চলো এবার চলে আসি। তো এই পরিবারে যদি তুমি ভাবো যে কে কিরকম খরচা করে, তাহলে কি আমরা বের করতে পারি যা যা খরচা হতে পারে, রাইট? তো সেম ভাবে দেশের কি কি খরচা হয় সেটা যদি আমি বুঝে নিতে পারি, তাহলে আমি বের করতে পারি জিডিপি। সেটা কি হবে? এক্সপেন্ডিচার মেথড হয়ে যাবে না? এই জায়গাটা বুঝতে কার কোনো ডাউট থাকলো? এটা বুঝতে কারো কোনো ডাউট থাকলো? এটা বুঝতে কারো কোনো ডাউট থাকলো? ডাউট নাই? তাহলে সারা দেশের মানুষ কি কি খরচা করবে? তুমি আমি কি কি কিনবো? মোবাইল, বাইক, বাড়ি, আমরা কনজিউমার। আরে এটাতে কি বোঝানোর, মানে এটা না শোনার না বোঝার মতো কি আছে নবনীতা? গুডস অ্যান্ড সার্ভিস কি বলছি, দেশের গুডস অ্যান্ড সার্ভিস কত, সারা দেশে 1 বছরে কত গুডস অ্যান্ড সার্ভিস হচ্ছে, তাহলে আমরা কি বের করছি? গুডস অ্যান্ড সার্ভিসের জন্য খরচা তো করবে লোকে, তো সারা দেশে কত খরচা আছে সেটা যদি যোগ করি তাহলে এক্সপেন্ডিচার মেথড বেরিয়ে যাবে, জিডিপি। আলটিমেটলি খরচা তো করবে গুডস অ্যান্ড সার্ভিস। তুমি এটা বোঝো, লাল সিং চাড্ডা সিনেমাটা কেউ দেখেছিলে? বা সিনেমাটার কোনো ক্লিপস দেখেছিলে? নবনীতা তোমাকে বোঝানোর জন্য আবার বলছি, লাল সিং চাড্ডা একটা আমির খানের একটা সিনেমা ছিল, সেখানে দেখাতো, দেখবে একটা ক্লিপ আছে যে ওটা ফরেস্ট গাম্প বলে একটা আমেরিকান সিনেমার কপি, আমি জাস্ট তুলে দিয়ে মানে এক্সাম্পল তুলে দিয়ে বলছি। সেখানে দেখিয়েছিল আমির খান হচ্ছে রূপা কর্পোরেশন, যারা গেঞ্জি ঠেঞ্জি বানায় তার মালিক টাইপের। একটা সময় যখন রূপা কর্পোরেশন অত বড় হয়নি, ইনিশিয়ালি কি হয়েছে, অনেক গেঞ্জি ফেঞ্জি বানিয়েছে, ঠিক আছে, স্যান্ডো গেঞ্জি, যেটা ছেলেরা বা মানুষরা যারা ইনারের ভেতরে যেটা পড়ে জামার ভেতরে, সে অনেক বানিয়েছে, সে ঘর ভর্তি হয়ে গেছে। তো গল্পটা এই কারণে বলছি, এই কারণে যদি কেউ গুডস প্রডিউস করে, সে যদি এটাকে সেল না করে বাড়িতে রাখে, তাহলে কোনো লাভ আছে? তোমার বাড়ির সামনে যদি একটা মোমোর দোকান থাকে, সেই মোমো দোকানটা, সেই মোমো বানানোর দাদাটা বা কাকুটা যদি বাড়িতে মোমোটা বানিয়ে রেখে দেয়, কোনো লাভ আছে? তার কোনো ইকোনমিক আউটপুট আছে না। আলটিমেটলি মোমোটা নিয়ে ঠেলা মানে বাইরে আসতে হবে, বেচতে হবে, সেখান থেকে টাকা পাবে, তাই তো আলটিমেটলি সে প্রোডাক্টটা বানাতে কোনো লাভ নাই। প্রোডাক্টটা যতক্ষণ না কেউ কিনছে, তার মানে কেউ ওটার জন্য খরচা করছে। তো দেশের ইনকামের জন্য যদি সবার কত কি খরচা হচ্ছে সেটা যদি হিসাব করে ফেলি, তাহলেই কত প্রোডাক্টসের জন্য কত খরচা হচ্ছে বুঝে গেলাম। তো সেইভাবে আমরা কি বের করতে পারি? জিডিপি বের করতে পারি। বাই হুইচ মেথড? এক্সপেন্ডিচার মেথড। তাই চলে আসো এবার বুঝে নি কি কি আছে। আমরা কনজিউমার, আমরা মোবাইল কিনি, টিভি কিনি, বাইক কিনি, গাড়ি কিনি, বাড়ি কিনি, জামা কিনি, আমরা কনজিউমার, আমরা খরচা করছি। 1 পয়েন্ট। আর কারা খরচা করে? বিজনেসম্যানরা খরচা করতে বাধ্য, তারা ইনভেস্টমেন্ট না করলে হবে কি করে?
তারা ইনভেস্টমেন্ট না করলে হবে কি করে? তোমার বাড়ির সামনে যে মোবাইলের দোকানটায় রিচার্জ করো বা যে মুদিখানার দোকানে জিওর যে ব্যানারটা লাগানো থাকে বা কোকোকোলা বা পেপসির যে ব্যানারটা লাগানো থাকে, সেটাই ইজ অলসো কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। সাপুরজি পালনজি নামে ফেমাস যে বিল্ডার রয়েছে, তারা যে বিল্ডিংটা বানাচ্ছে, দ্যাট ইজ অলসো ইন ইনভেস্টমেন্ট। তাহলে খরচা করবে কারা? ইনভেস্টমেন্টস, মানে ইনভেস্টমেন্টস। यस और नो? মুখস্থ করনে কাই নেই, ভাবারই নেই মুখস্থ করা। এমন ভাবে পড়বো যেন গল্পের মতো করে ইকোনমি পড়া হবে, ঠিক আছে? আচ্ছা, খরচার মধ্যে আর কি খরচা হতে পারে? খরচার মধ্যে আর কি খরচা হতে পারে? দেশের খরচা। তুমি কি করতে এসছো এখানে? তুমি সরকারি চাকরি, রেলের চাকরির জন্য পড়তে এসছো। তো তুমি যখন সরকারি চাকরিটা পেয়ে যাবে, তুমি ফোকটে কাজ করবে? তুমি বলবে না না স্যালারি ছাড়া আমি কাজ করবো, ऐसा चलेगा? তো কেউ করবে? আমি তোমাদের পড়াচ্ছি, আমি কি স্যালারি ছাড়া পড়াচ্ছি? আমি কি মান্থলি রেমুনারেশনের আশা ছাড়া পড়াচ্ছি? নিশ্চয়ই না। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট লিখে দিয়েছি তো, ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টার লেখা দেখতে পাচ্ছ? মানে এমন বোকা বোকা কোশ্চেন গুলো তোমরা কেন করো আমি বুঝি না। মানে এটাই আমি বুঝি না, বোঝাচ্ছি এক, শুনছো না, না দেখতে পাচ্ছ না, কোনটা সমস্যা তোমাদের? হ্যাঁ সৌম্যজিৎ, কি লেখা আছে এটা? খরচাগুলো বোঝালাম তো। তো গভর্নমেন্ট স্পেন্ডিং, কারণ তোমার যেটা মায়না, তোমার নয় ইনকাম, কিন্তু গভর্নমেন্টের তো টাকাটা দিতে হচ্ছে। তাহলে গভর্নমেন্ট স্পেন্ডিং, ইয়েস অর নো? প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট কথার অর্থ কি? যখন কোনো জিনিস দেশ থেকে বাইরে আমরা সেল করি। ইম্পোর্ট কথা মানে কি? যখন বাইরে থেকে আমরা আমদানি করি। তাহলে স্যার এক্সপোর্ট মানে তো আয়, ইম্পোর্ট মানে তো ব্যয়। তাহলে আপনি এখানে এক্সপেন্ডিচার মেথডে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট লিখছেন কেন? কারণ আমাদের দেশ হিসেবে আমরা এক্সপোর্ট করি কি? আমরা এক্সপোর্ট করতে বাধ্য হই সে আইটি সফটওয়্যার, সার্ভিস, টেলিকম সলিউশন, আইটি সলিউশন, আইটি এনেবলড সার্ভিস, চাল, ডাল, চিনি, মাঝে মাঝে ব্রহ্মোস, মিসাইল। কিন্তু আমাদের কিনতে হয় কি? তেল। আমাদের কিনতে হয় কি? অ্যাপাচে হেলিকপ্টার। আমাদের কিনতে হয় কি? C-14 গ্লোবমাস্টার। তেল এবং যুদ্ধাস্ত্র, যুদ্ধের সরঞ্জাম, বিট মিসাইল, বিট এরোপ্লেন, যা ইচ্ছা। তো আমাদের ইম্পোর্ট মানে আমদানিটা অনেক বেশি, এক্সপোর্টটা আমদানির তুলনায় অনেক কম। তাই জন্য এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টটা আমাদের নেগেটিভ। দ্যাট ইজ ওয়াই এটা আমাদের কাছে একটা খরচা। তাহলে এক্সপেন্ডিচার মেথডে যদি বলে জিডিপির ফর্মুলা কি, তোমরা আশা করি পারবে। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই যে সি কনজিউমাররা যত খরচা করছে, আই মানে ইনভেস্টমেন্ট যত হচ্ছে, জি মানে গভর্নমেন্ট স্পেন্ডিং যত হচ্ছে, এক্স মাইনাস এম এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। কারা কারা বুঝতে পারলে না একবার বলো দেখি? এমন কেউ আছো বুঝতে পারোনি? নবমিতা বুঝতে পেরেছো? তনুশ্রী ঘোষ, তনুশ্রী দাস, সঞ্জিত, প্রণব এবং 150 জন যারা আরো আছো, কে কে বুঝতে পারোনি বলো? জয়দীপ সাহা কে কে বুঝতে পারোনি বলো? বাপ্পাদিত্য বলছে স্যার আরেকবার বলুন। কোন জায়গাটা একবার বলবো? কোন জায়গাটা একবার বললো? এক্স মাইনাস আই হবে কেন? এক্স মাইনাস, ওটা এক্স মাইনাস আই না, ওটা লেখা হয় ফর্মুলাতে লেখা হয় এক্স মাইনাস এম হিসেবেই লেখা হয়, তো ওটা ভুল নেই। সেভাবে দিক থেকে হয়তো ই মাইনাস আই লেখা উচিত ছিল, তাই না? কিন্তু ওটা এক্সপোর্টটাকে এক্স আর ইম্পোর্টটাকে এম দিয়ে বোঝানো হয়। সৌভিক বেড়া বলছে হ্যাঁ এক্সপেন্ড, দেখো জিডিপি বের করার জন্য তুমি কি কিভাবে বের করতে পারো খবরটা? গভর্নমেন্ট স্পেন্ডিং শুধু দুজন বলেছে, ঠিক আছে আবার বলে দিচ্ছি ঝট করে, কুইক বলবো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শোনো, আশা করি আমি তোমাদের বোঝাতে সক্ষম হবো এবং বোঝাতে পারবো। প্রথম কথা, কেন এক্সপেন্ডিচার মেথড? কি বলছি কেন এক্সপেন্ডিচার মেথড?
আমরা কি বলেছি জিডিপির সংজ্ঞাতে? 3টে স্লাইড আগে আমি কি বলছিলাম? জিডিপি মানেটা কি? একটা বছর সময়কালের মধ্যে দেশের সীমানার মধ্যে উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য কান্ট্রি যত গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে। তা গুডস অ্যান্ড সার্ভিস যদি তৈরি হয়, বাড়ির পাশের মোমো কাকুটা যদি বা ফুচকা কাকুটা যদি ফুচকা বা মোমোটা বানিয়ে বাড়িতে রেখে দেয়, সেখানেও তার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি আছে না? কেন নেই? কারণ বাড়িতে তোমার বাড়িতে আজকে কথার কথা পাঁঠার মাংস হলো, বা একটা হোটেলে পাঁঠার মাংস হলো। তো হোটেলটা যদি খাবারটা না বেচে, তাহলে সেটা তোমার বাড়ির মতোই হয়ে গেল, বাড়ির রান্না বাড়িতে খেলে হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তার মানে কি, যদি বেচে তবেই সেটা বিক্রি হবে, তবেই সেটা মার্কেটজাত হবে, তবেই সেটার একটা ইকোনমিক আউটপুট আছে। তো যেখানে ইকোনমিক আউটপুটের জন্য কোনো কিছুকে সেল করতে হচ্ছে, কোনো কিছুকে বেচতে হচ্ছে, তার কয়েনের অপোজিটটা কি? সেটা কেউ না কেউ কিনছে। কেউ না কেউ কিনছে মানে কি? খরচা করছে। সো সারা দেশে কত খরচা হচ্ছে সেটা যদি আমরা যোগ করে ফেলি, তাহলেই কত গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হতে পারে সেটা আমরা বুঝতে পেরে যাবো। দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার মেথড। এবার কারা কারা খরচা করে? আমাদের মতো কনজিউমাররা খরচা করে। ইনভেস্টমেন্ট হয় বিজনেস হাউস থেকে, যা যা ইনভেস্টমেন্ট হয়, এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। কোন ইনভেস্টমেন্ট? এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যেখানে খরচা হচ্ছে। বাবা, তোমাদের এই কিছু কিছু মানুষজনের, স্টুডেন্টের দেখি একটা অদ্ভুত ক্ষমতা থাকে সিম্পল জিনিসকে আননেসেসারি কমপ্লিকেট করার। C+C মানে কি বলছি? কনজিউমার। তুমি কি খরচা করছো? তুমি মোবাইল কিনছো, খরচা। তুমি মোবাইল কিনছো, অপর মোবাইল কিনছো, ফোনে রিচার্জ করছো এয়ারটেলের, ঠিক আছে? এয়ারটেলের রিচার্জ দিয়ে তুমি বসে এখন আড্ডা 24/7 আমার ক্লাস দেখছো। এয়ারটেল কোম্পানি তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একখানা টাওয়ার বসাচ্ছে, সেটার জন্য সে খরচা করেনি? দ্যাট ইজ অলসো ইনভেস্টমেন্ট। বোঝা গেল? ইনভেস্টমেন্ট বাই বিজনেসেস, নট ইওর ইনভেস্টমেন্ট, নট ইওর ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ওইগুলো না, খরচা খরচা। তুমি ওইটা ইনভেস্ট, তুমি যে ওইভাবে যদি ভাবো, না না ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বুঝতে পারবো। বোঝা গেল? আচ্ছা, গভর্নমেন্ট স্পেন্ডিং, গভর্নমেন্ট তোমাকে মায়না দেবে। তুমি নাহলে পড়ছো কেন? চাকরির জন্য পড়ছো কেন? গভর্নমেন্ট মায়না দেবে। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? চলো এবার আসছি মেন জায়গাটা। স্যার এতক্ষণ ধরে তো বুঝলাম, ইনকামও বুঝলাম, এক্সপেন্ডিচারও বুঝলাম, কিন্তু এই যে শুরুতে বললেন অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, তাহলে গুডস অ্যান্ড সার্ভিসেসটা কি করব? খায় না মাথায় দেয়, এটা দিয়ে কি হবে? এইটা হচ্ছে ক্রুশিয়াল জায়গা বোঝার জন্য। তাহলে যত প্রোডাকশন হবে, প্রোডাকশনের মাধ্যমে কত কত কি কি ভ্যালু এডিশন হচ্ছে সেটা আমরা বুঝবো গুডস অ্যান্ড সার্ভিসেসের জন্য। তো এইটা খুব মনোযোগ দিয়ে বোঝো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এখান থেকে পরপর পরপর করে এক সূত্রে আমরা এগোবো। তো আইডিয়ালি দুটো জিনিস এখন আমি পড়বো, এবং আমার নেক্সট 15 মিনিট আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ চ্যাটস, কোনো মেসেজ না। লাস্ট এই নেক্সট 15 মিনিট জাস্ট চুপচাপ শোনো। যদি কিছু বুঝতে না পারো 15 মিনিটের জন্য ধৈর্য ধরো, দায়িত্ব নিয়ে বলছি, বুঝে যাবে, ঠিক আছে? সো প্রথমে আসছি, এবার গুডস অ্যান্ড সার্ভিস কি প্রডিউস হচ্ছে সেটা বুঝতে হবে। তা চলো, প্রডিউস হচ্ছে মানে কি? প্রোডাকশন মেথড। এবার বুঝি আমরা প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড অফ, ক্যালকুলেশনটা পুরো লিখলাম না, একটু বুঝে নেবে, এটুকুনি বুঝতে তোমাদের অসুবিধা নেই। ক্যালকুলেশন, প্রোডাকশন মেথড অফ ক্যালকুলেশন অফ জিডিপি। ওকে, প্রোডাকশন মেথড অফ ক্যালকুলেশন অফ জিডিপি। তো আমরা তাহলে একটা বাস্তবিক উদাহরণ ধরি, একটা গুডস তৈরি হওয়ার বা একটা প্রোডাক্ট তৈরি হওয়ার বাস্তবিক উদাহরণ ধরি। বাড়িতে সবাই পাউরুটি দেখেছো, বাড়িতে সবাই ব্রাউন ব্রেড দেখেছো, ঠিক আছে? তো আজকে চলো বুঝি এই ব্যাপারটাকে, ব্রাউন ব্রেডের দিয়ে এইটাকে বুঝবো, ঠিক আছে? একদম গোড়ায় চলে যাচ্ছি, একদম গোড়ায়। ব্রেড তৈরি হবে কি দিয়ে? আটা বা ময়দা দিয়ে। তাহলে আটা বা ময়দাটা কেউ এমনি এমনি, আটা ময়দা তো আকাশ থেকে পড়বে না, আটা ময়দাটা কেউ তৈরি করবে। আটা ময়দা তৈরি করার জন্য কি লাগবে? গম। তাহলে প্রথম কি আছে আমার? র মেটেরিয়াল কি আছে আমার? গমের চারা বা গমের বীজ।
এটা কে নেবে, এটা কার কাজে লাগবে, এটা কে খরচা করবে, এটাতে হচ্ছে ফার্মার মানে চাষি বা চাষি বন্ধু বা কৃষক ভাই তিনি করবেন। তো ধরো তিনি এখানে আরেকটা রাখলাম, বাজে হয়ে গেল এটা, তিনি ধরো 100 টাকা দিয়ে বা 100 না 200 টাকা ধরলাম, ধরো গমের বীজের দাম পড়েছিল ধরো 200 টাকা, গমের বীজের দাম পড়েছিল 200 টাকা। তোমরা কি জানো সরকার কৃষকদের সাবসিডি দেয়? এটা কি জানো? এটা কি কেউ জানো? তো গমের বীজের দাম ছিল কথার কথা 200 টাকা, সাবসিডি দিল 100 টাকা, সরকার ছাড় দেয়। সাবসিডি মানে হচ্ছে ছাড় বা ভর্তুকি, যেটা তুমি রান্নার গ্যাসের জন্য পাও। তো ধরে নাও তাহলে এই ভদ্রলোকের কত খরচা হলো, নেট নেট খরচা হলো কত গমের জন্য? 100 টাকা। এবার তুমি যদি এনার জায়গায় থাকতে, তুমি এই গমটা কিনলে 200 টাকা দিয়ে, গমের বীজটা 100 টাকা ছাড় পেলে, তুমি 100 টাকায় কিনলে, তুমি জল দিলে, তুমি সার দিলে, তুমি নিজে মাঠে খেতে পরিশ্রম করলে, নিজের মাথার ঘাম পায়ে ফেললে, তুমি কি কোনোভাবে এটা 100 টাকায় বেচে দেবে? গমটা তৈরি হওয়ার পরে পাগল হলেও বেচবে, মানে নিতান্ত পাগল হলে ছেড়ে দিলাম, কিন্তু তুমি কি কখনো এই জিনিসটাকে 100 টাকায় বেচবে? নিশ্চয়ই না, কোনোভাবে না। তো তুমি এটাকে ধরো 150 টাকায় বেচলে, ধরে নিলাম। কিলো কত কিলো এসবে আমি যাচ্ছি না, ঠিক আছে? কত কিলো গম, কত কত বীজের থেকে কত গম হচ্ছে, হ্যানা তেনা ওসবে কিছু যেও না, অত দমা দেওয়া তো ভাবার দরকার নেই। নর্মাল ধরো আলটিমেটলি এর কস্ট পড়েছিল 100 টাকা, এই বেচেছে 150 টাকায়, খতম। ঠিক আছে, এই গমটা কিনবে কে? এই গমটা কিনবে কে? এই গমটা কিনবে কে? মিল। আমি হয়তো ফ্লাওয়ার টাওয়ার লিখলাম না, নর্মাল লিখলাম, বুঝতে সুবিধা হবে। তাহলে এ যদি 150 টাকায় বেচে দেয়, তাহলে মিল কিনবে কততে? 150 টাকাতে। মিল কিনবে 150 টাকাতে, ইয়েস অর নো? মিল যদি 150 টাকায় কেনে, মিল সেটার উপরে কি করবে? গমটাকে ভাঙাবে, গমটা ভাঙিয়ে আটা বা ময়দা তৈরি করবে। আটা ময়দা কি তাহলে সে 150 টাকায় বেচতে পারবে? আটা ময়দা কি সে 150 টাকায় বেচবে? 150 টাকায় গম কিনে কোনোভাবে সম্ভব নয়। তাহলে এ কত টাকায় বেচবে? এ কোনো সাবসিডিও পেলো না, ধরো কথার কথা সাবসিডিটা এখানে 0, তাহলে এ কতটা বেচবে? 250 টাকায় বেচতে চাইবে। আমি 250 করলাম, ফর এক্সাম্পল আমি 250 রাখলাম। এবার এই আটাটা কি হবে? আটা ময়দা হয়ে গেছে, আটা ময়দাটা এবার দিয়ে পাউরুটি বানাবে কে? বেকারি। বেকারি কিনছে কততে? 250 টাকাতে। সেম, সাবসিডি পেলো না, বেকারি চাইবে 350 টাকায় বেচতে, ইয়েস অর নো? 100 টাকা লাভ রাখি, এই ধান্দায় চলছে। রিয়েল দামের সময় ভেবো না, ঠিক আছে? স্যার আমি তো বাড়ির সামনে 21 টাকায় পাউরুটি পাই, ওসব ভেবো না, ইকোনমিটা বোঝার জন্য পড়াচ্ছি, ওসব দামে যেও না, নর্মাল ব্যাপারটা বোঝো। এইবার এই পাউরুটিটা তোমার বাড়ির সামনে সকালবেলা একজন ওই পাউরুটির যে গাড়িগুলো হয় ছোট্ট সাইকেল লাগানো টাইপের, সেই গাড়ি করে তোমার বাড়ির সামনে ছোট্ট মুদিখানা দোকানটায় পাওয়া যায়, স্টেশনের সামনে চায়ের দোকানটায় পাওয়া যায়,
তুমি 18 টাকা 19 টাকায় কেনো। আবার খুব ব্যস্ত হলে বা যদি তোমার স্পেন্ড করা প্যাটার্নটা অন্যরকম হয়, তুমি জোম্যাটো বা ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট মিনিটস, মল, শপিং মল, অনলাইন সেখান থেকে কিনতে পারো। ইয়েস অর নো? তাহলে এখানে লাস্টে কে থাকবে? জোম্যাটো, সুইগি, সরি ব্লিঙ্কিট, জোম্যাটোতে তো ইয়ে দেয়, ব্লিঙ্কিট, আর কি আছে, ফ্লিপকার্ট, আরো যা যা আছে যেখানে অনলাইনে পাওয়া যায়, সেইখানে এই 350 টাকাটা 350 টাকায় এসছে। এটা 350 টাকায় এসছে। জেপ্টো হোয়াট এভার ধরে নাও, এখান থেকে তুমি যখন কিনতে যাবে তুমি 350 টাকায় কিনতে পারবে? কখনোই না। কেন স্যার? এ তো আর কিছু করছে না। স্যার এখানে আলটিমেটলি এটা কি বিক্রি হবে? পাউরুটি বিক্রি হচ্ছে। এখানে কি বিক্রি হচ্ছে? পাউরুটি। কোথায় বিক্রি হচ্ছে? অনলাইনে। কি পড়বে এর সঙ্গে? স্যার জিএসটি অ্যাড হবে না স্যার? এ সার্ভিস চার্জ তো নেবে, কিন্তু এখানে জিএসটিটা অ্যাড হবে না স্যার? লেখা থাকে না জিএসটি? ইয়েস অর নো? ধরো এবার এটা আর 450 টাকা করলাম না, কথার কথা আমার 370 টাকা বা 18 যাই হোক একটা হলো, বা ঠিক আছে হিসাবের সুবিধার জন্য 100 ইনক্রিজ করে রাখলাম, এনিওয়ে এটা একটা নর্মাল ব্যাপার। তাহলে এটা ধরো 450 হয়ে গেল, কথার কথা। ইয়েস অর নো? পুরো বোঝা গেছে? এইবার যদি স্যার আপনাকে বলি তাহলে জিডিপি কত হলো এই একটা প্রোডাক্টের উপর থেকে? স্যার জিডিপি কত হলো? আপনি তো স্যার সংজ্ঞায় বলেছিলেন যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস যা প্রোভাইডেড, যা তৈরি হবে সেই সব কিছু ভ্যালু অ্যাড করে দেবো, এটাই সংজ্ঞায় বলেছিলেন আপনি। তাহলে স্যার এখানে 150 টাকা, তারপর 250 টাকা, যোগ 350 টাকা, যোগ 450 টাকা, এটা আমার হওয়া উচিত। কিন্তু স্যার এই 150 টাকাটা অলরেডি 250 টাকার মধ্যে ইনক্লুডেড, কারণ এটা আর কস্ট প্রাইস। এই 250 টাকাটা আবার এই 350-350 মধ্যে অলরেডি ইনক্লুডেড, আবার এই 350 টাকা এই 400-র মধ্যে 450-র মধ্যে ইনক্লুডেড। আমি যদি সবকটাকে একসঙ্গে যোগ করি, এই যেহেতু আমি সংজ্ঞায় বলেছি, তাহলে তো আমার জিডিপি বেড়ে যাচ্ছে, কিন্তু অত প্রডিউস তো হচ্ছে না। একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের মধ্যে ইনক্লুডেড, এই কারণে আমি পাশে এগুলো লিখেছি। দেখো এটা হচ্ছে র মেটেরিয়াল মানে কাঁচা মাল, আর এইটা যদি আমার ফাইনাল প্রোডাক্ট হয় বা এইটা যদি আমার ফাইনাল ডেস্টিনেশন হয়, তাহলে এইগুলো কি? সেমি ফিনিশড গুড, মানে আধা তৈরি। ব্রেডটাকে বলতে পারি আমি ফিনিশড গুড। র মেটেরিয়ালের যে জিনিস ছিল দাম, সেই দামটা সেমি ফিনিশডে আছে, সেমি ফিনিশডে যা দাম ছিল সেটা এখানে রয়েছে, ফিনিশের মধ্যে আবার লাস্টে এগ্রিগেটর বা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে সেটাও ইনক্লুডেড রয়েছে। তাহলে আলটিমেটলি এতক্ষণ ধরে বলছেন যে তাহলে প্রোডাকশন মেথডে হবেটা কি? প্রোডাকশন মেথডে আমরা ফর্মুলাটা কি দেবো? প্রোডাকশন মেথডে আমরা এটাই বলবো, সেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। কি বলবো? গ্রস ভ্যালু অ্যাডেড। সেটা কি একটা প্রোডাক্টে? না, এক থেকে অসংখ্য প্রোডাক্ট, যত প্রোডাক্ট তৈরি হবে। এই সাইনটার মানে হচ্ছে, এটাকে অঙ্কের ভাষায় বলে সামেশন। অঙ্কের ভাষায় এটাকে বলে সামেশন। এটা মানে কি বেসিক্যালি? মানে হচ্ছে পরপর যোগ হতে হতে যাবে। এটা কি বেরোলো? আটার বেরোলো, মানে সরি পাউরুটির বেরোলো, আগের ইয়েতে ব্রেডের বের করলাম। তাহলে ব্রেডের আমার গ্রস ভ্যালু অ্যাডেড কত হচ্ছে আলটিমেটলি? 450। সামেশন মানে এসইউএমই না, এসইউএমএ। গ্রস ভ্যালু অ্যাডেড আমার ব্রেডের ক্ষেত্রে কত হলো? আলটিমেটলি 450 হলো। তাহলে যখন জিডিপি বের করবো তখন কি? ব্রেডের ক্ষেত্রে গ্রস ভ্যালু অ্যাডেড আলটিমেটলি 450। এটা যদি এরোপ্লেন হয় তাহলে কত?
যদি XYZ কোনো প্রোডাক্ট হয় তার কত, ABCD কোনো প্রোডাক্ট হয় তার কত, সবকিছু কত, পরপর যোগ করতে 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 যাবো, গ্রস ভ্যালু অ্যাডেড পেয়ে যাবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? কে কে বুঝতে পারোনি বলো, কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে বলো, কার কার কঠিন লাগছে বলো, কোনোভাবে কঠিন লাগছে কিনা বলো, কে কে বুঝতে পারোনি বলো, বলো পারিনি। একদম পুরো ইন্ডিয়াতে যত প্রোডাক্ট হচ্ছে সব আছে, সবার কি করতে হবে, গ্রস ভ্যালু অ্যাডেডটা নিতে হবে। কি করতে হবে, গ্রস ভ্যালু অ্যাডেডটা নিতে হবে। বোঝা গেছে? সুরজিৎ একবার দেখে নাও, সুরজিৎ একবার দেখে নাও, আর একবার বলুন, এভাবে বললে হবে না, এরম বললে হবে না। এতক্ষণ ধরে চিল্লিয়ে গলা ফাটি ফাটি পড়াচ্ছি মানে এমনি এমনি নয়। আমার রিপিট করতে অসুবিধা নেই, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আমি বুঝি। ঠিক আছে, একটা টাইপের স্টুডেন্ট থাকে যারা এসে ইচ্ছে করে ক্লাসটা ড্যাক করার জন্য বলে, স্যার আরেকবার বলুন, আরেকবার বলুন। আরেকবার কেন বলবো, তুমি কোন জায়গাটা বুঝুনি বলো, তুমি বলতে পারবে না এখন। ঠিক আছে, আমি চিনি এরকম টাইপের স্টুডেন্টদের এখন। হ্যাঁ, তোমাকে তুমি বলো সুরজিৎ যে কোন জায়গাটা বোঝুনি, এক্স্যাক্টলি কোন পার্টটা বোঝুনি বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। আর একবার বলুন হবে না। কেউ এমন কোনো জায়গা আছে যে কোনো একটা জায়গা বুঝতে পারোনি? এনিওয়ান? এনিওয়ান কোনো একটা পার্ট বুঝতে পারোনি? শর্ট ফটে হয় না ভাই, ব্রডে এতখানি বোঝাচ্ছি মানে ইয়ার্কি মারার জন্য আসছি না আমি। বোঝাচ্ছি, মিলার বেকারিকে জিএসটি দিতে হলো না কেন, কি হলো পরে বোঝাচ্ছি, অত চাপ নিতে হবে না। নেই, সুরজিতের কোশ্চেন নেই এখন। কোথায় ক্রস ভ্যালু মানে সব মিলে টোটাল রুপিটা। গ্রস ভ্যালু অ্যাডেড মানে প্রত্যেকটা স্টেজে কত ভ্যালু অ্যাড হতে হতে এসছে। হ্যাঁ, সেটা এখানে এসে 450 হয়েছে, দ্যাট ইজ ফাইন, কিন্তু গ্রস কতখানি হতে হতে এসছে এটা তোমায় দেখতে হবে। জয়দীপ কি লিখেছো? স্যার শূন্যটা একবার, শূন্যটা মানে কোনটা? শূন্যটা একবার বলুন, সেটা কি করে এলো? সেটা জিরোটা মানে এই জিরোগুলো এখানে আমি ধরেছি সাবসিডি দেয়নি, এখানে আমি ধরেছি সাবসিডি দেয়নি। হ্যাঁ, জিরোটা সাবসিডি দেয়নি, এখানে 100 টাকা সাবসিডি দিয়েছে ফার্মারকে, এখানে সাবসিডি দেয়নি, শূন্যটা কিছু আসেনি, সাবসিডি দেয়নি, সিম্পল। আর এখানে লাস্টে জিএসটি নিয়েছে। আচ্ছা, তাহলে এটা যদি তোমাদের যদি বোঝা হয়ে গেছে তাহলে নেক্সটে যাই, আর কোনো ডাউট না থাকলে। তাহলে আমরা এখান থেকে দুটো কোর জায়গা বুঝতে পারলাম, দুটো বিশাল ইম্পর্টেন্ট জায়গা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? যে স্যার আপনি এখানে একটা হিসাবে ভুল করছেন, আপনি এখানে একটা হিসাবে ভুল করছেন। হিসাবে স্যার কি ভুল করছি? ওই লাল সিং চাড্ডা কিরকম স্যার? স্যার ও যখন প্রডিউসই করে দিচ্ছিল সেখানে তো একটা হিসাব আসছে, আবার সাবসিডি ফাবসিডি নিয়ে একটা হিসাব হয়ে যাচ্ছে, তাহলে তো জিডিপি দু রকমের। আপনি সংজ্ঞায় কি বলেছিলেন? সংজ্ঞা বলেছিলেন অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, তাহলে প্রোডাকশন তো একটা জায়গায় আসছে, আবার এখানে সাবসিডি ট্যাক্সের হিসাবে গল্পটা আলাদা হয়ে যাচ্ছে। এটা কেমন হলো? এই কেমন বিচার প্রভু? এক মুখে দু রকম কথা হচ্ছেন মাস্টারমশাই, এটা তো ঠিক লাগছে না। এটা তো আপনি হিসাবে ভুল করছেন। না স্যার, হিসাবে ভুল করছি না, আমরা দুটো প্যারামিটার আলাদা বানিয়ে দিচ্ছি। কিরকম ভাবে বুঝিয়ে দিচ্ছি। একটাকে আমরা বলি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট ফ্যাক্ট, এটাকে লেখে কিন্তু এইভাবে, হ্যাঁ সবসময় এইভাবে লিখবে, টেকনিক্যাল টার্ম সবসময় এইভাবে লিখবে, জিডিপি নিচে অ্যাট, মানে সাফিক্সে লিখবে আর কি, সাফিক্স বোঝো তো, জিডিপির তলা এইভাবে লিখবে অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে যা যা ফ্যাক্টর আসছে সেটাকে তৈরি করতে। এই স্লাইডের মধ্যে আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারছো, এই যে 150 থেকে এখানে 150 এলো, এটা কি একটা কস্ট প্রাইস। এর সঙ্গে কি কি জুড়ছে? এর সঙ্গে জুড়ছে ইলেকট্রিসিটি, এর সঙ্গে জুড়ছে কর্মচারীদের মায়না, জল, আরো যা যা ঘর থাকলে ঘরের ভাড়া, হেনা তেনা যা যা থাকবে, তার সঙ্গে তার আবার লাভ,
তবে গিয়ে সেটা 250 টাকায় বেচছে, এবার সেইটাতে আমি আর যাচ্ছি না, ওটা আমরা অলরেডি বুঝেছি। এখন আমরা এটা বুঝবো, তাহলে এই যে সব জিনিস, এইটা হচ্ছে কি সিপি করে রাখলাম, তো আমি অলরেডি উপরে লিখে রেখেছি কস্ট প্রাইস। তো এটা কস্ট প্রাইসটা একটা ফ্যাক্টর, এই 250 টাকার মধ্যে কস্ট প্রাইসটা একটা ফ্যাক্টর। এটা 150 টাকার জায়গায় 100 টাকা হলে দামটা কমতে হতে পারতো। ইলেকট্রিসিটি বিল ওকে দিতে হচ্ছে, সেই দামটাকে ধরতে হচ্ছে। কর্মচারীকে মায়না দিতে হচ্ছে, সেই দামটা ধরতে হচ্ছে। যদি ঘর ভাড়া নিয়ে কাজটা করে থাকে, মিলটা চালায়, তাহলে ঘর ভাড়াটা নিতে হচ্ছে। ঘর ভাড়া না থেকে যদি বাড়িটা কিনে থাকে, তার একটা কস্টিং আছে। তাহলে এই সবকটা জিনিসগুলো কি all these are কি factors that are affecting the cost, factors of production which are affecting the cost। এইগুলো এমন সব জিনিস যে দামটাকে নির্ধারণ করতে বাধ্য করছে। এখানে যদি ইলেকট্রিসিটি বিল বেড়ে যায়, যদি তেলের দাম বেড়ে যায়, যদি ঘর ভাড়া বেড়ে যায়, তখনও 250 টাকার বদলে বলবে 300 টাকায় দেবো। তাহলে এই পুরো জায়গাটা আমরা বুঝলাম কি, এই ফ্যাক্টর কস্ট ব্যাপারটা বুঝলে কি, নাকি মাথার উপর দিয়ে গেল? ফ্যাক্টর কস্টটা বুঝলে না মাথার উপর দিয়ে গেল? ফ্যাক্টর কস্ট, জিডিপি আর ফ্যাক্টর কস্টটা বুঝলে না মাথার উপর দিয়ে গেল? ভেরি গুড, যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে আবার চলে আসো এই জায়গাটাতে। তাহলে এইখানটা হচ্ছিল আমার ফ্যাক্টর কস্টের লাইন। এখানে সমস্ত ফ্যাক্টর গুলো যা যা রয়েছে সেখানে রয়েছে। আর এখানে কি রয়েছে, এখানে আমি কত দামে বেচেছি, কত দামে মার্কেট হয়েছে। আবার সেই লাল সিং চাড্ডা বা মোমো কাকুর গল্প, বাড়িতে মোমো তৈরি হলো, দোকান অব্দি গেল না। তাহলে বাড়িতে যখন মোমো তৈরি হলো, সমস্ত যখন তৈরি হলো, তখন কি সেটাকে যদি যোগ করি তাহলে কি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। যখন দোকান অব্দি যাবে, তার মাঝখানে কি কি আসছে, সরকারের স্টেপ আসছে। সরকারের স্টেপ কি কি, একটা হচ্ছে সাবসিডি, একটা হচ্ছে ট্যাক্স। তাহলে স্যার যদি আমি জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সকে জুড়ে দিই, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স কেন বলছি, কারণ জিএসটি একমাত্র ট্যাক্স আমরা দিই। আর আর যদি আমি সাবসিডিকে মাইনাস করে দিই, এই সাবসিডি কি শুধু কৃষক পায়? কেন, যে কাকুটা মোমো বা রোলের দোকান করে, বা তুমি যখন ভারত পেট্রোলিয়াম বা এই কোনো জায়গা থেকে যখন রান্নার সিলিন্ডারটা কেনো, তখন তুমিও পাও। আগে বেশি টাকা পেতে, এখন হয়তো 19 টাকা বা 21 টাকা পাও। তাহলে এই যদি সব যোগ করে দিই, আমি এটাকে ভালোভাবে লিখি, তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে না। জিডিপি at factor cost প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, সেটা কি বেরোবে, জিডিপি at মার্কেট প্রাইস। বলো কে কে বুঝতে পারোনি, বলো কে কে বুঝতে পারোনি, বলো কে কে বুঝতে পারোনি, বলো। শুভজিৎ বুঝতে পারোনি? ওয়াই লিখেছো, ওয়াই মানে কি, মানে কেন হলো জিজ্ঞেস করছো শুধু ওয়াই দিয়ে? কেউ আছো বুঝতে পারোনি এমন? ইজ দেয়ার এনিওয়ান যে বুঝতে পারোনি? এইগুলো কিন্তু নোটে নেই, হ্যাঁ এগুলো কিন্তু নোটে নেই। ওকে ওকে, চলি তাহলে নেক্সট পার্টটায় চলে যাই। মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? ঠিক আছে, চলো। তো এবার আসছে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে, যাব না 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 বলছো কিসের জন্য? সুদীপা, জয়দীপ, কোনো সমস্যা আছে, কোনো কিছু বুঝতে পারোনি, না বলছো কেন? পরের পার্টটা এগোই, হয়ে গেছে তো, এটা বোঝা তো হয়ে গেছে। সুদীপা চ্যাটার্জি, জয়দীপ সাহা, বলো কি ব্যাপার? চলো
এবার আমি চাইছি তোমরা ভাই এত লোকের এত জিনিস না, এত দাবি মেটাতে পারবো না, ঠিক আছে? কত পর্যন্ত তোমার ক্লাস করা হলে করো, নইলে বেরিয়ে যাও, সিম্পল কথা। ইউ হ্যাভ দ্য ফোন, তোমার কাছে লগ ইন করা আছে। প্রসেনজিৎ মাহাতো তোমাকে বলছি, একটু আগে বলছিলে এগুলো নর্মাল জিনিস, হ্যান জিনিস ত্যান জিনিস। 100খানা লোক বলছে, বুঝতে পেরেছি তারা এটা জানতো না, তুমি এখানে এসে বলতে শুরু করলে হ্যাঁ এগুলো নর্মাল জিনিস। নর্মাল তোমার লাগলে বেরিয়ে যাও না। তোমার কে বলেছে, কে বলেছে মাথা দিবি দিয়েছে তোমাকে? ঠিক আছে, আরে কারা এরা? হ্যাঁ, কি পড়াচ্ছি ওর পিডিএফ এ, কি সিলেবাস হাবি যাবি কি সব বকছে এরা। ধুর, ভাই বুঝে নে, বুঝে নে, বই পড়ে এভাবে বুঝবি না। যত সহজে বুঝিয়ে দিচ্ছি বই পড়ে বুঝবি না। ড্যাম শিওর, বই একদম 100% শিওর বই পড়ে এত সহজে বুঝবি না, যদি না কমার্স বা ইকোনমির ব্যাকগ্রাউন্ড থেকে থাকে। আমার কাছে সব ফালতু কোশ্চেন গুলো করতে আসিস না। সিলেবাস ফিলেবাস, সিলেবাস তুই জানিস না সিলেবাস কি? ফালতু ফালতু কথাবার্তা বলে ক্লাস ডিস্টার্ব করে এরা। যার ক্লাস করার ইচ্ছা নেই চলে যাও না ভাই, আমাকে আমার মতো পড়াতে দাও। দুটো স্টুডেন্ট থাকলেও যদি যারা পড়তে চাইবে তাদের আমি পড়াবো, যদি ক্লাস করার ইচ্ছা না থাকে বেরিয়ে যাও। নিজে নিজে নিজের মতো থাকো, আমাকে বিরক্ত করো না। আমি একটা অন্য জিনিস পড়াতাম, মাথা থেকে জাস্ট কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিল। যাই হোক, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, ঠিক আছে? নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, একটু কেউ 5 মিনিট পরে একটু মনে করিয়ে দিও। আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম করাবো বলছিলাম, যদি জাস্ট জাস্ট মাথা থেকে বেরিয়ে যায়। এনিওয়ে, নমিনালটা মানে কি খুব সহজে বোঝো, এটা তোমাদের যে সংজ্ঞাটা দিয়েছি এখান থেকে বোঝো, খুব ইজি লাগবে। এই যে এটি কি, একটি দেশে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবাদির মোট আর্থিক মূল্য বর্তমান বাজার মূল্য ব্যবহার করে গণনা করা হয়। পরিসংখ্যানগত তুলনার জন্য ভালো, তবে মূল্য প্রদানের জন্য অ্যাকাউন্ট করে না। ওকে, মানে গোদা বাংলা কথায় হচ্ছে এটাই, এই বছরে কত কত কি হলো, কত কিছু গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইড করলো, প্রডিউসড হলো, সেটা যখন যোগ করে বেরোবে সেটা হয়ে গেল আমার নমিনাল জিডিপি। সিম্পল। রিয়েল জিডিপিটা কি? রিয়েল জিডিপি ব্যাপারটা কিসের জন্য লাগে? রিয়েল জিডিপি লাগে এইখানটায়, আমি যদি এই শুধু হিসাবটা মনে রাখি যে এইভাবে চলছে, তাহলে তো আমি বছরের পর বছর শুধু এই অঙ্কগুলো করে যাব। কিন্তু অ্যাকচুয়াল আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে দেশের অ্যাকচুয়ালি কতখানি গ্রোথ হচ্ছে সেটা বোঝা, নইলে আমাদের বোঝাটা হবে না। এবার শুধু কি দাম বাড়লেই সব চলে? কারণ এ পরের বছর 2000, ধরো এটা 2025-এর দাম, 2026-এ শেষে গিয়ে এ 250 টাকা, ধরো 300 টাকা করে দিল, ঠিক আছে? তো তুমি তো এটা ভাবতে পারো এই যে লোকটা বেশি লাভের জন্য করছে, ভাবতেই পারো। আবার এটাও তো হতে পারে যে সে বছর ইলেকট্রিসিটি বিলটা বেড়ে গেছিল, কর্মচারীদের বেশি মাইনে দিতে হয়েছিল, জলের খরচাটা বেড়ে গেছিল। ইয়েস অর নো? এর মধ্যে যে কটা স্টেজ আছে, যে কোনো একটা স্টেজে সমস্তগুলোতে এই একজনের একটা কস্ট প্রাইস থাকছে, তার সঙ্গে ইলেকট্রিসিটি বিল, ওয়েজেস, ওয়াটার ইত্যাদি ইত্যাদি থেকেই থাকছে। তো কোনো কোনো যদি কস্ট অফ প্রোডাকশনের, ফ্যাক্টর অফ প্রোডাকশনের যদি দাম বেড়ে যায়, তাহলে কি সে দামটা সে ইনক্রিজ করবে না? ডেফিনেটলি করবে। আলটিমেটলি সেটা মানেটা কি? জিনিসের দাম বাড়লো, তার মানে সেটা ইনফ্লেশন হলো। এবার জিডিপি যদি ইনফ্লেশনের হিসাবটা বুঝতে না পারে, তাহলে আমি তাহলে এই জিডিপি দিয়ে করবোটা কি? নইলে জিডিপিতে শুধু দাম। আমরা 4 বছর আগে কথার কথা 5 টাকায় মুরগির ডিম পেতাম, এখন সেটা হয়ে গেছে 7.5 টাকা বা 8 টাকা। আমি কি এটা তো মুরগি তো মুরগির জায়গাতেই আছে, মুরগি তো আর ডিম পাওয়ার জন্য, ডিম পাড়ার জন্য টাকা নিচ্ছে না, তাহলে দামটা বাড়ছে কেন? আমি এই দাবিটা করি। দামটা বাড়ছে কেন? মুরগিটা যে পালন করছে, যে মুরগির ডিমটা ট্রান্সপোর্ট করছে, তার ছেলেটা 5 বছর আগে ছোট ছিল, তার ছেলেটা এখন বড় হয়েছে, তার এখন বেশি টাকা আর্ন করতে হবে। যে মুরগির ডিমটা ট্রাকে করে বা ভ্যানে করে বা দোকানে দোকানে দিয়ে যাচ্ছে, 5 বছর আগে তেলের দামটা একরকম ছিল, এখন তেলের দামটা একরকম হয়েছে, ইনক্রিজ করেছে। 5 বছর আগে রোড ট্যাক্স এক ছিল, আজকে রোড ট্যাক্স একরকম হয়নি, এক নেই, রোড ট্যাক্স চেঞ্জ হয়েছে।
মোবাইল বিল 5 বছর আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। তো এই যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে না বুঝি যে জিনিসের দাম বাড়ার পরে কতখানি কি ইনক্রিজ হয়েছে কি ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা রিয়েল পিকচারটা পাবো না। আর সেটা যদি করে দিই তাহলেই আমরা রিয়েল পিকচারটা পাবো। সো রিয়েল জিডিপিটা কি? এটা হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড। এটা কি হলো? এটা হলো ইনফ্লেশন অ্যাডজাস্টেড। কে কে বুঝতে পারছো না এই জায়গাটা বলো? এটাই এখানে তোমাদের এখানে লেখা আছে, এখানে লেখা আছে প্রকৃত জিডিপি। এখন আমি বাংলায় টাইপ করতে পারি না, ইংরেজিতে টাইপ করে সেটাকে বাংলায় ট্রান্সলেটার দিই। তো এবার রিয়েলটাকেও প্রকৃতই লিখেছে, ঠিক আছে? যদি এরকম শব্দ কিছু পড়তে অসুবিধা হয়, দেখবে তোমাদের আগের যে নোটটা দিয়েছি সেখানে কিছু জায়গা না রাতারাতি এসছে, ঠিক আছে? আমি ওভারনাইট যে যে জায়গাগুলো বলেছি সেই জায়গাগুলো রাতারাতি করে এসছে, ওইগুলো একটুখানি তোমাকে বুঝে নিতে হবে, একটু ইংরেজিটা দেখে নিতে হবে, ঠিক আছে? ওটা কিছু করার নেই। ওকে, এটা বোঝা গেল? চলো এবার আসছে হচ্ছে জিডিপি পার ক্যাপিটা। what it is total GDP nominal or real divided by the country's population given average economic output per person। মানে দেশে যদি 100 টাকার গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করে থাকে এবং সেটা যদি 50 জন লোক মিলে করে থাকে, তাহলে জিডিপি পার ক্যাপিটা কত? 100/2। খতম, সিম্পল। বোঝা গেল জিডিপি পার ক্যাপিটা কি? তার মানে একজন মানুষের ক্ষেত্রে পার পার্সন কত আউটপুট দিচ্ছে, এটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা। বোঝা গেল? আর কি? আর আসছে হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি, পিপিপি, অ্যাডজাস্টেড জিডিপি after per capita to reflect actual purchasing power considering the local cost of goods and services, provides a more accurate comparison between living standard and economic size across countries with different price level। মানে মানুষের ক্রয় ক্ষমতাটা কত আছে এটা বোঝা হচ্ছে, এটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, এই সরি জিডিপি পারচেসিং পাওয়ার প্যারিটি। বোঝা গেল? চলো এবার আসছে হচ্ছে জিডিপি ডিফ্লেটার। এবার বোঝাবো কি জিডিপি ডিফ্লেটার। এখান থেকে খুব মনোযোগ দিয়ে শোনো। যদি তোমাদের বলো যে না স্যার আর পাচ্ছি না, মাথা হ্যাং করে গেছে, তাহলে বন্ধ করে দেবো, আরেকদিন পড়াবো, তোমাদের চয়েস। আমি একটু জেনে নেবো, তোমাদের চয়েস। 100 জন আছো, এখনো খুব ইম্পর্টেন্ট টপিক আছে এবং প্রচুর কিছু আছে। যদি বলো মাথা হ্যাং করে গেছে স্যার ছেড়ে দিন, আর পাচ্ছি না নিতে, ছেড়ে দেবো, নেক্সট দিন থেকে রাখবো। কিন্তু একবারে শুনলে ভিডিওটা একবারে থাকবে, পরে দেখলেও পুরো একভাবে ক্লিয়ার হতে যাবে। বাকিটা তোমাদের চয়েস। এখন 100 জনের মতো হয়ে গেছে। কন্টিনিউ, ওকে, ম্যাক্সিমাম লোকজন কন্টিনিউ বলছে। দেখো যাদের পরে ক্লাস আছে তারা লিভ করে যেতেই পারো, পরে দেখে নেবে। সায়নী জানা বলছে একটু থাক স্যার। দেখো ম্যাক্সিমাম জন বলেছে কন্টিনিউ করুন, তো গণতান্ত্রিক দেশ, ভোটাধিকার জিতে গেছে ওরা, তো চলো কন্টিনিউ করো। ক্লাস ভালো লাগছে তো? বুঝতে পারছো তো? 3টে অব্দি যাবে না ক্লাস, আমার ক্লাস 3টে অব্দি যাবে না। চলো জাস্ট একটু শোনো। এবার এখন যেটা হবে না, এতক্ষণ ধরে যেটা ভাঙিয়ে, মানে এতক্ষণ ধরে যে ভিত্তিপ্রস্তরটা তৈরি করেছি, এবার তার উপরে জাস্ট বিল্ডিংটা বানাতে যাবো। এরপরে জাস্ট তার উপরে বিল্ডিংটা বানাতে যাবো, তো অঙ্কের মতো হয়ে যাবে এখন। তাহলে এটা কি? এটা হচ্ছে নমিনাল ফিগার, নমিনাল জিডিপি। আর এটা কি? ইনফ্লেশন অ্যাডজাস্টেড। তাহলে নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি, এটা করলে কি হবে? এটা এই বছরের ফিগার, আর এটার কোনো একটা বেস ইয়ার আছে, আমি বেস ইয়ারটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ফিগার। সেটা করলে কি হবে? তাহলে আমরা কি বুঝবো?
এইটা ছিল কি, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে জিডিপিটা বের করেছিলাম। ধরো এটা পুরোনো কোনো একটা বছরের রয়েছে, যদি এই রিয়েল জিডিপিটা সে কথার কথা 2012 থাকে, আর এটা যদি আমাদের 2025 হয়, তাহলে এটা আমরা বলতে পারি না যে 2025 জিনিসের দামের ব্যাপারটা, ফিগারটা এত, এখানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড এত ছিল, এবার এটা যদি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে 2012 তুলনায় 25 দামটা কত হলো, দামটা কত বেড়েছে? ইয়েস অর নো? সেটা দাঁড়াচ্ছে না। এটা তো ইনফ্লেশন অ্যাডজাস্টেড অলরেডি, এটা দিয়ে তো ভাগ করছি, আর এটা তো অ্যাকচুয়াল ফিগার এখনকার, তাই আছে না? এটাই হচ্ছে জিডিপি ডিফ্লেটার। এটাই হচ্ছে জিডিপি ডিফ্লেটার। 2012 কেন বললাম? কারণ এখান থেকে আসছে কোশ্চেন, এখান থেকে হবে কোশ্চেন, ঠিক আছে? এইটা ছিল, এটাকে বলা হয় বেস ইয়ার, মানে যে ইয়ারটার উপর ভিত্তি করে চলে, ঠিক আছে? 2012 ছিল বেস ইয়ার। এখানে তোমাদের আমি দিয়েও দিয়েছি, এই যে, এই দেখো, নতুন জিডিপির বেস ইয়ারটা হচ্ছে 2022-23। এটা কবে থেকে লাগু হবে? ফেব্রুয়ারি 27 তারিখ 2026 সাল থেকে, মানে এই বছরের ফেব্রুয়ারি 27 তারিখ থেকে 2012 থেকে 2012-র দাম, তখনকার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট আর এখনকার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট এক হলো। কারণ 2012 পরে কি কি দেখেছে এই দেশটা? এই দেশটা দেখেছে ডিমনিটাইজেশন, এই দেশটা দেখেছে জিএসটি হওয়া, এই দেশটা দেখেছে করোনা। তো এখন 2012-র তুলনায় যদি দাম ঠাম হিসাব করি, সেটা তো আমাদের ভুলভাল হয়ে যাচ্ছে, সেটা তো অ্যাকচুয়াল ফিগার আসছে না। তাই চেঞ্জ হয়ে আসছে কি, ফেব্রুয়ারি 27 তারিখ 2026 সাল থেকে জিডিপির বেস ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে। এইটা হবে তোমার রেলে আসার মতো কোশ্চেন। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমার জিডিপি ডিফ্লেটার। কারো কোনো ডাউট, কোনো সমস্যা? কারো কোনো ডাউট, কোনো সমস্যা? ডায়াগ্রাম কি করবো? বোঝাচ্ছি, এক্ষুনি বোঝাচ্ছি। আচ্ছা, এই যে পুরো, থ্যাংক ইউ, কে বললো? তৃপ্তি পান্ডে, কি ডায়াগ্রাম করাবেন বলছিলেন? হ্যাঁ, ভেরি 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 মাচ থ্যাংক ইউ, ভেরি মাচ থ্যাংক ইউ এটা বলার জন্য, আদারওয়াইজ আমার মাথা থেকে আউট হয়ে যেত। তো চলো বুঝিয়ে দিই। আচ্ছা, এখানে আমার প্রোডাকশন ছিল, ফ্যাক্টর কস্টের মধ্যে আমার প্রোডাকশন ছিল, ফ্যাক্টর কস্টের মধ্যে প্রোডাকশন ছিল, সেখান থেকে আমার মার্কেট প্রাইস হয়ে গেছে, ঠিক আছে? মার্কেট প্রাইস আমার হয়ে গেছে। এবার এই মাঝখানের স্লাইডটা আমি কি বুঝিয়ে দিয়েছি অলরেডি? এই স্লাইডটাতে আমি কি বুঝিয়ে দিয়েছি? সরি, কোথায় গেল? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এটা আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে আমার পণ্য বা পরিষেবাটা অলরেডি বাজারজাত হয়ে গেছে। এবার খুব সাধারণভাবে একটা ভাবো, এটা খুব বিরাট বড় কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন বোঝাচ্ছি, কিন্তু তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা পাও। যদি দেশের সমস্ত পণ্য বা পরিষেবা, পণ্য দিয়ে বোঝো, পরিষেবা তো ইলেকট্রনিক্সও হয়, যদি দেশের সমস্ত পণ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করতে হয় বেচার জন্য, অন্ধ্রপ্রদেশ থেকে রুই মাছ আসছে কলকাতাতে, কলকাতা বা বাংলার শান্তিপুরে তাঁতের শাড়ি যাচ্ছে মাদ্রাজে, ঠিক আছে? এই যে সবকিছু যা হচ্ছে, এটা যদি শুধু ট্রেনে হয়, ট্রেন এবং প্লেন এসব দিয়ে যদি হয়ে থাকে, তাহলে, বা আরো ছোট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, ধরে নাও একজন গিগ ওয়ার্কার বলতে কাদের বোঝায়? যারা জোম্যাটো, সুইগি, ফ্লিপ, আরো যা যা ডেলিভারি সার্ভিস আছে, যারা সেখানে বাইকে করে ডেলিভারি দেয়। এরকম একটা মানুষের যদি ইকোনমি বুঝতে হয়, তার খরচা কি আছে? তার তেলের খরচা আছে, গাড়ির তেল, মোটর বাইকের তেল, মোবাইলের রিচার্জ, নইলে জিপিএস লোকেশন দেখতে পাবে না। কিন্তু এটা দিয়ে তো মার্কেট চলবে, মানে তার জিডিপির মার্কেট প্রাইসটা তো চলবে, মানে সে বাড়িতে যাচ্ছে, মোবাইল রিচার্জ করছে, খাচ্ছে, যাচ্ছে, অর্ডার আসছে, সে দৌড়াচ্ছে, কাজে বেরোচ্ছে, দৌড়াচ্ছে। কিন্তু
এর মধ্যে সে কি কখনো এইটা মাথায় রাখতে পারে যে আমি খরচা বাড়াবো না, আমি খরচা খুব কমে রাখবো, আমার গাড়ির যখন মোবিলের একদম শেষ হয়ে যাবে, ইঞ্জিন অয়েল যখন একদম শেষ হয়ে যাবে, তখন কি আমি মোবিল ভরবো? বা এই যে ট্রেনের মাধ্যমে জিনিসপত্র এখান থেকে ওখানে যাচ্ছে, রেল কর্তৃপক্ষ কি এটা ভাবতে পারে যে একদম ফিশ প্লেট যখন একদম চাটাচলা হয়ে যাবে, রেল যখন একদম ঢুকে যাবে, মানে একদম লড়ঝড় হয়ে যাবে, তবে গিয়ে আমি ওটাকে ছাড়াবো? সেটা কি কখনো সম্ভব? পসিবল? পসিবল নয়, কখনোই সম্ভব নয়। তো জিনিসপত্র ব্যবহার করতে করতে তো একটা ক্ষয়ক্ষতি তো হয়। আমার মোবাইলটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, হয়তো হার্ডলি 3 মাস বা 4 মাস আগে কিনেছিলাম। এখানে অলরেডি এটা স্টিকার চলে গেছে, এটা দেখতে একটু নোংরা হয়ে গেছে। তোমার নিশ্চয়ই এরকম জিনিসটা ফেস করেছো। গাড়িতে যেমন তেল ভরতে হয়, গাড়িতে যেমন পেট্রোল ভরতে হয় বা ডিজেল ভরতে হয়, কিন্তু তেমনি ইঞ্জিন অয়েলও ভরতে হয়, এটা তোমরা জানো। তোমার কম্পিউটারটা মাঝে মাঝে সার্ভিসিং করতে হয়, বা তোমার সাইকেলে মাঝে মাঝে করতে হয়, ওই তেল লাগাতে হয়। কেন? যাতে ব্যবহারের জন্য যাতে ক্ষয়ক্ষতিটা যে হয়, যেটাকে আমরা ইংরেজিতে সহজে বলি ওয়্যার অ্যান্ড টিয়ার বা ডেপ্রিসিয়েশন, সেই ব্যাপারটা প্রতিরোধ করার দরকার হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আজকে ধরে নাও, আজকে এখানে একজন আছে তনুশ্রী বিশ্বাস বা সঙ্গীতা মণ্ডল। ধরো তনুশ্রী বা সঙ্গীতা যদি রেলে চাকরি পেয়ে যায়, পেয়ে যদি একটা গাড়ি কেনে, নতুন গাড়ি, তাহলে ও জানে যেই গাড়িটা কেনা হলো, তার পরের দিন যদি গাড়িটাকে বেচতে হয়, গাড়িটা সেম দাম পাবে? পাবে না। গাড়িটা যদি 10 বছর পরে বেচতে হয়, গাড়িটা সেম দাম পাবে? পাবে না। তাহলে অ্যাকাউন্টসের ভাষায় এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমি ওয়্যার অ্যান্ড টিয়ারটা দিয়ে বোঝালাম, এবার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এক লাইনে বুঝিয়ে তোমাদের একটা জিনিস বুঝিয়ে দেবো, তোমরা এটা বুঝে নেবে। আচ্ছা, প্রথমে ডাইরেক্ট বলে দিই, তাহলে তোমরা আগে আগে ফর্মুলাটা শিখে নাও, তাহলে বুঝতে পারবে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমার হয়ে গেছে, এই যে একটু আগে স্লাইডে এসে আমার হয়ে গেছে, মার্কেট প্রাইসে চলে এসছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। এবার আমি যদি আমার ডেপ্রিসিয়েশনটা আগে থেকে হিসাব করে না রাখি, তাহলে কি চলবে? ফর এক্সাম্পল, যদি একটা মানুষ উবেরে গাড়ি খাটায়, মানে নিজে একটা গাড়ি কিনলো, নিজে গাড়ি চালালো বা ড্রাইভার রাখলো যে তার হয়ে গাড়িটা খাটবে, তার হয়ে উবেরের গাড়িটা, উবের ওলাতে ট্যাক্সি হিসেবে চলবে। সে জানে পার ডে আমার গাড়ি এত চলে, 5 বছরে আমার গাড়ি কত চলবে, 5 বছর পরে আমার গাড়িটা বিক্রি করবো, আমি কত দাম পাবো সে জানে। তাহলে কি সে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং করে রেখেছে। রেল জানে তার কোন বগিটা কত চলেছে, কোন ইঞ্জিনটা কত চলেছে, তার জন্য কি মেনটেনেন্স করতে হয়, সেই হিসাবটা আগে থেকে করে রাখতে হয়। ইয়েস অর নো? তো সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। এই ডেপ্রিসিয়েশনটা কি করা হয় অ্যাকাউন্টিং এর হিসাবে? তুমি কি করো, তুমি তোমার মোবাইলে কত খরচা, যেমন একটা ব্যবসায়ী কি করবে, তার তেলের কত খরচা, রান্নার গ্যাসে কত খরচা, সে আলাদা করে সাইড করে রাখবে। ডেপ্রিসিয়েশনে কি করতে হয়, ডেপ্রিসিয়েশনের খরচাটা আগে থেকে, কত অ্যাসেটটার ভ্যালু কত পড়বে সেইটা আগে থেকে আলাদা করতে হয়। এইটা যদি তোমরা একটু ব্যাখ্যা করে বুঝতে চাও তাহলে বলো, তাহলেই বলবো, নইলে তোমাদের পরীক্ষা যেদিন তোমরা খাটছো সেই পরীক্ষার জন্য এই ফর্মুলাটা মনে রাখলে এনাফ। যদি বুঝতে যাও কেন, তাহলে বুঝিয়ে দেবো। যদি বলো না স্যার আমি এটা মনে রাখবো, মুখস্থ করে নেবো, এত মাথা ভারী করবো না, তাহলে ছেড়ে দেবো, আপ টু ইউ। এবার যে ডায়াগ্রামটা বলছিলাম, ডায়াগ্রামটা খুব সহজ, সেই ডায়াগ্রামটাও দেখিয়ে দিই, যদি বুঝতে চাও বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এইভাবে মনে রাখবে। আচ্ছা, এটার অন্য নাম কিন্তু ন্যাশনাল ইনকাম বা নেট ন্যাশনাল প্রোডাক্ট এভাবে বলা হয়। ঠিক আছে, বইতে আছে, দেখে নেবে। আচ্ছা স্যার বোঝান, স্যার বলুন, বুঝিয়ে দিচ্ছি, আগে ফর্ম দেখিয়ে দিই। এটা হলো ডেপ্রিসিয়েশন, এখানে ডেপ বলে লিখলাম, এইগুলো তোমাদের নোটে নেই, ঠিক আছে, এগুলো তোমাদের নোটে নেই, এগুলো এখানে পড়তে হবে। ইকুয়াল টু হলো কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট।
আর একভাবে যদি জিডিপিটাকে এখানেও রাখি বা নেট ন্যাশনাল প্রোডাক্টকে রাখি, এইখানে একটা জিনিসকে আমি ধরতে পারি, সেটা হচ্ছে আচ্ছা বুঝিয়ে দিচ্ছি ওয়েট, এইগুলো লিখে রাখো, ঠিক আছে, এবং বুঝেও দিচ্ছি, চিন্তা নেই। আমার ক্লাসে এসছো ভাই, ইকোনমি মুখস্থ করতে হবে না, এমনভাবে পড়াবো মাথা আমাদের গেঁথে থাকবে। দেখো ডেপ্রিসিয়েশন মাপার 8-9খানা মেথড আছে, ঠিক আছে, তোমাদের অত কিছু ভেবে অত মাথা খারাপ করে লাভ নেই, তোমরা সহজে বোঝো। একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আর একটা হচ্ছে ওয়েটেড ডাউন ভ্যালু মেথড। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন মেথড অফ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। এটা কেন বুঝছি কারণ স্যার আপনি এখানে এটা কেন লিখলেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস ডেপ্রিসিয়েশন, এটা যদি খরচাই হয়ে থাকে তাহলে তো খরচাটা অলরেডি এর মধ্যে এক্সপেন্ডিচার মেথডের মধ্যে অ্যাড করা আছে, তাই না? তাহলে এটা আপনি আলাদা করে ডেপ্রিসিয়েশনটা খরচা বলে আগে থেকে এভাবে লিখছেন কেন? সেই কারণটার জন্য বুঝিয়ে দিচ্ছি ডেপ্রিসিয়েশন মেথড, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে এটাই যে ডেপ্রিসিয়েশন একটা আপফ্রন্ট খরচা না, কোনো জিনিসের ভ্যালু পড়বে, মেনটেনেন্স করার জন্য যে খরচা সেটা হচ্ছে ওয়্যার অ্যান্ড টিয়ারের খরচা। কিন্তু ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি? ডেপ্রিসিয়েশন হচ্ছে কোনো জিনিসের ভ্যালু, দাম বছরের পর বছর ইউজ করতে করতে তার দাম পড়বে, তার রিসেল ভ্যালুটা কমবে, সেই রিসেল ভ্যালুটা কত হবে সেটা আগের থেকে বুঝে আগের থেকে সেটার ভ্যালুয়েশন ঠিক করে রাখা, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। কেন? কারণ ব্যবসা হোক, প্রতি বছর ব্যবসাকে তার ব্যালেন্স শিট বানাতে হয়, তার উপরে কত প্রফিট লাভ হয়েছে, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বানাতে হয়, সেই অনুযায়ী তার ট্যাক্স ফ্যাক্স হয়। তো যে কোনো ব্যবসার কাছে যা যা অ্যাসেট থাকে, সেটা বাড়ি হোক, গাড়ি হোক, মেশিন হোক, সেই অ্যাসেটের একটা ভ্যালুয়েশন দরকার। সেই ভ্যালুয়েশন, ধরো আজকে কেউ একটা লেদ কারখানা বসালো 2026 সালের জানুয়ারিতে, 2036 সালে যদি অব্দি সে লেদ কারখানাটা চালায়, প্রতিদিন সপ্তাহে 7 দিন করে দিই বা 5 দিন করে দিই লেদ মেশিনটা চলে থাকে, নিশ্চয়ই 2036 সালে গিয়ে ওই মেশিনটার এফিসিয়েন্সি 2026 সালের মেশিনের এফিসিয়েন্সি এক হবে না। তো 2036 সালে ওর দাম আর আজকের দাম এক হবে না, তাহলে দাম পড়বে। তাই জন্য তখন কত দাম হবে সেটা এখন থেকে হিসাব করা হয়। এটা অ্যাকাউন্টিং যখন আমরা শেখাই বা অ্যাকাউন্টিং যখন শিখেছি আমরা, বা যারা অ্যাকাউন্টিংসের ছাত্র হয় তারা খুব ইজিলি বুঝতে পারবে। তো তোমাদের কাছে এটা বোঝাই, অনেক মেথড আছে, দুখানা মেথড মেন বোঝার মতো দরকার তোমার, বা দরকারও না, জাস্ট বুঝে রাখো। সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড আর ওয়েটেড ডাউন ভ্যালু মেথড। ব্যাপারটা কি? স্ট্রেট লাইন মেথডে আজকে একটা মেশিনের দাম বলে দিলাম 1 লাখ টাকা, আমি ধরে নিই, এটা আমাদের মানে অ্যাকাউন্ট যখন কোম্পানি করে তখনই বলতে হয় যে ডেপ্রিসিয়েশন আমি এই মেথডে মানবো না এই মেথডে মানবো না অন্য কোনো মেথডে মানবো। এবার বললো এটা হচ্ছে 10%, তাহলে 1 বছর পরে এর ভ্যালু কত হবে? 10% কমবে, 90,000। স্ট্রেট লাইন ভ্যালু মেথড বলে হচ্ছে এটা যে আপনি যতই 10% দাম ধরুন ঠিক আছে, কিন্তু আপনাকে এই 10%টা সবসময় কোথায়? এই বেস প্রাইসের উপরে হিসাব করতে হবে, দ্যাট ইজ স্ট্রেট লাইন ভ্যালু মেথড। তো প্রথম বছর হলো, সেকেন্ড ইয়ারও কত হবে? সেকেন্ড ইয়ার এখান থেকে আবার 10,000 বাদ দেবো, মানে 80,000 হয়ে গেল। থার্ড ইয়ারে কত হবে? 80,000 থেকে আবার 10,000 বাদ দিয়ে 70,000 হবে। এই করতে করতে একসময় সব মাইনাস হতে হতে একদম অ্যাসেটের ভ্যালু 0 হয়ে যাবে। কিন্তু এটাই হচ্ছে স্ট্রেট লাইন ভ্যালু মেথড। এটারই অপোজিট হচ্ছে ওয়েটেড ডাউন ভ্যালু মেথড। ওয়েটেড ডাউন ভ্যালু মেথড কি বলছে? না অ্যাসেটের দাম হবে না, 1 লাখ আছে, ভালো কথা, 10% ডেপ্রিসিয়েশন ধরছেন, ভালো কথা, তাহলে 1 বছর পরে 90,000। পরের বার 10%টা এই বেস প্রাইসের উপরে ধরবো না, তখন 10% কত এক্সাক্ট, এখন ভ্যালুয়েশন কত? 90,000, তাহলে এর উপরে 9,000 মাইনাস করবো, এই করে 81,000। তারপরে আবার 10% মানে 8,100। এইভাবে এতে ভ্যালু কখনো 0 হবে না। তো এইতে কি হচ্ছে, আমার ফিউচারে আমার অ্যাসেটের ভ্যালু কত, সেই ডেপ্রিসিয়েশনে কি খরচা আছে, কি ব্যাপার, ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে, সেই সমস্ত হিসাব আমাদের আলাদা করে থাকে।
এই জন্যই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর ডেপ্রিসিয়েশন, যেহেতু এই হিসাবটা আগে থেকে করা আছে, আলাদাভাবে করতে হয়, সেই এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং এখানে লাগানো হয়। তো এটা জুড়ে হলো আমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর কি বললাম, আর একটা কি ডায়াগ্রামে কি একটা আঁকলেন, সেটা হচ্ছে শুধু দেশের ভেতরে যে ইনকাম হচ্ছে সেটা আমার দেশের সীমানার মধ্যে যা হচ্ছে সেটা হচ্ছে আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেশের বাইরেও ইনকাম হচ্ছে। ফর এক্সাম্পল হচ্ছে, ধরো দেশের বাইরে কোনো একটা কেউ কনসাল্টিং করতে গেছেন, কেউ বাইরে একটা সিনেমা করতে গেছে, ফরেন থেকে তারা ইনকাম করছে। ফর এক্সাম্পল আমরা কলকাতার বাসিন্দা, কলকাতা নাইট রাইডার্স একটা IPL এর খেলা টিম, সেখানে একজন বিখ্যাত প্লেয়ার আছে আন্দ্রে রাসেল, সে লোকটা জামাইকার, সে তো এখানে এসে ইন্ডিয়াতে কামাচ্ছে, তেমনি ইন্ডিয়ার লোকও তো বাইরে গিয়ে কামাচ্ছে। তো তার ইন্ডিয়ান লোকের বাইরে কামানো আর বাইরের লোক এখান থেকে এসে যা কামাচ্ছে, সেই যে মাইনাস হওয়া, যেমন ডিপ্লোম্যাটসরা ইনকাম করছে, এই যে মাইনাসটা, সেটা হচ্ছে নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফরেন, এটা আরো বেশি বুঝে লাভ নেই, এটুকুনি মাথায় রাখলেই হবে, ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড বা ওভারসিজ। তো জিডিপি প্লাস NFIA ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা দেশের মধ্যে উইদিন বাউন্ডারি, এটা বিয়ন্ড বাউন্ডারি অবভিয়াসলি, মানে বিয়ন্ড বাউন্ডারি অফ কান্ট্রি, আর এটা হচ্ছে টোটাল। বুঝিয়ে দিলাম। কার কার মাথা হ্যাং হয়ে গেল বলো, কার কার মাথা হ্যাং হয়ে গেল বলো। শোনা যাচ্ছে? কার কার মাথা মাথা খারাপ হয়ে গেল মৌসুমি ছাড়া? কে কে কোন জায়গায় বুঝতে পারোনি, কোন জায়গাটা পরের দিন আবার রিপিট করতে হবে? মানিক, রঞ্জিতা, তোমরা একবার লেকচারটা পরে দেখো, কালকে যখন ক্লাস হবে জিজ্ঞেস করো, আবার বলে দেবো। যে জায়গাটা বুঝতে পারোনি বলবে। এখন আবার যদি রিপিট করি তোমাদের মাথার উপর দিয়েই যাবে, এখন আর ব্রেন নিতে চাইবে না। কোনো অসুবিধা নেই, একবার দেখো, রেকর্ডটা তো থাকবে। কেমন লাগলো? প্রথমে শুরুতে কে একজন বললে স্যার ইকোনমি খুব কঠিন লাগে, সে কি ক্লাসে আছো এখনো? শুরুতে কে একজন বলছিলে কঠিন লাগছে? অত ভেবো না, ডেপ্রিসিয়েশন মেথড বোঝার দরকার নেই, তোমার পরীক্ষা আসবে না, তোমাদের লাগবেও না, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন অত ভাবার কিছু দরকার নেই। ডেপ্রিসিয়েশন হচ্ছে বেসিক্যালি দুটো মেথড বলেছি। ডেপ্রিসিয়েশন নিয়ে অত মাথা ঘামিও না, শুধু ডেপ্রিসিয়েশন মেথড কেন করতে হয় এটুকুনি বোঝো, যে জিনিসের দাম পরে তো কমবে। তুমি নর্মাল ভাবো না, তুমি আজকে একটা যদি গাড়ি কেনো, 5 বছর গাড়িটা চালাও, মানিক কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, আমি তাহলে বলে দিচ্ছি একটুখানি। মানিক কোন জায়গাটা বুঝতে পারোনি? মানিক লিখেছে কি? মানিক না, থাক স্যার, ভিডিও রেকর্ডিং দেখছি। পূর্ণিমা বলেছে ডেপ্রিসিয়েশন মেথড এইটুকুনি মাথায় রাখো পূর্ণিমা, যে আজকে তুমি যদি একটা গাড়ি কেনো, 5 বছর যদি গাড়িটাকে খাটাও ওলা উবেরে, 5 বছর পরে জিনিসের দাম পড়বে, তো তুমি এখন থেকে হিসাব করবে তো যে 5 বছরই আমি খাটাবো, 5 বছর পরে জিনিসটাকে বেচে দেবো, তাহলে তখন কি হবে? তখন একটা জিনিসের দাম পাবে। তো তুমি এখন প্রতি বছর জিনিসটার দাম কত কমছে সেটা হিসাব করতে চাইছো, সেটারই দুটো মেথড হচ্ছে স্ট্রেট লাইন মেথড। একবার ভাবলাম যে 1 লাখ টাকার জিনিস 10% করে প্রতি বছর দাম কমবে, তাহলে 10% কার উপরে লাগবে? স্ট্রেট লাইন মেথডে এই 1 লাখের উপরেই লাগবে। 90,000 লাগলো, পরের বছর আবার 10%, 10,000, 1 লাখের উপরে লেগেছে, 90,000 থেকে 80,000 এভাবে কমতে কমতে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? 10%ই হচ্ছে ওয়েটেড ডাউন ভ্যালু, মানে 10% হলো মানে 90,000 হয়ে গেল। তারপরে 10% আর 1 লাখের উপরে যাবে না, সেটা আবার ওই 90,000 উপরে যাবে। দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক। ওকে, তো অত কিছু ভেবে লাভ নেই, তুমি তোমার পরীক্ষাতে অত মাথা ঘামিয়ে লাভ নেই। সহজ হিসাবে মাথায় রাখো এই ফর্মুলাটা, যে জিডিপি প্লাস NFIA ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সরি, অ্যান্ড
জিডিপি বা ন্যাশনাল ইনকাম বা নেট ন্যাশনাল প্রোডাক্ট, অ্যাট ফ্যাক্টর কস্ট, সবকটাই নাম কিন্তু একই জিনিসের বহু নাম, প্লাস ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু জিএনপি। যদি তোমরা চাও আমি 3টে মেথডের একসঙ্গে একটা ডায়াগ্রাম দিয়ে রাখবো, সেটাও তোমরা বুঝতে পারো, বাট তোমাদের অতখানি না ভাবলেও চলবে, তাই জন্য এভাবে বুঝিয়ে দিয়েছি। কালকে কার এটা, কালকে কি এটা কিছু রিপিট করতে হবে বোঝানোর জন্য, না আমি পরের টপিকে চলে যাব? কালকে কি কোনো কিছু রিপিট করতে হবে এর মধ্যে? তোমরা কি দেখে নেবে? একটু বলে দাও, একটু জানিয়ে দাও। কার কার খুব কঠিন লাগছে? আচ্ছা, এই জিনিসগুলো এইগুলো কিন্তু তোমাদের নোটসে নেই, এগুলো তোমাদের এখান থেকে দেখেই পড়তে হবে, এগুলো কিন্তু এখান থেকেই পড়তে হবে, এগুলো কিন্তু নোটসে নেই, কারণ এইগুলো বোঝানোর জিনিস, এগুলো নোটসে এত কিছু লেখা সম্ভব না। মমিতা বলছে ডেপ্রিসিয়েশনের কলামটা একবার দেখাতে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সে কেমন? আচ্ছা মৌমিতা, তোমার কোশ্চেন আমি আসছি, তোমায় দেখিয়ে দিচ্ছি কি কোশ্চেন হতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো জিডিপি থেকে কি কোশ্চেন আসতে পারে। প্রথম, UN confirms India as fastest major economy at 6.6% growth in 2026. তো এইটা কোশ্চেন তুলে দিতে পারে রেলের পরীক্ষায়, যে UN কতখানি প্রেডিক্ট করেছে ইন্ডিয়ার গ্রোথ কত হবে, কত পার্সেন্ট? 6.6%। এটা একটা অন্য একটা জিনিস দিয়ে রেখেছি, পড়ে রাখো এটা, ক্রস বর্ডার পেমেন্ট। আচ্ছা, SBI কত করেছে দেখে রাখতে পারো। রিটেল ইনফ্লেশন, আচ্ছা এখনো রিটেল ইনফ্লেশন আর WPI CPI বলা হয়নি, এটা কালকে বলবো। WPI CPI বলে অন্য টপিকে ঢুকবো, ঠিক আছে? আজকে আর বললে লোকে পাগল হয়ে যাবে, তো WPI CPI টা কালকে বলবো। আচ্ছা, এই বেস ইয়ার গুলো কি কি, কবে চেঞ্জ হচ্ছে, এর আগে কি ছিল, এখন কি দাঁড়াচ্ছে, এগুলো তোমাদেরকে ডিরেক্ট আসতে পারে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, বেস ইয়ার নিয়ে একটা কোশ্চেন দিয়ে রেখেছি, এখানে MCQ দিয়ে রেখেছি, দেখে নেবে, বেশি কোশ্চেন দিইনি, ঠিক আছে? বোঝা গেল। এবার আসছি আমাদের কে একটা জিজ্ঞেস করলো, মৌসুমী স্যার ডেপ্রিসিয়েশনের যেই কলামটা ডায়াগ্রামে দেখালেন সেইটা একটু বলুন। ওকে, সেটা বলে দিচ্ছি। দেখো, একটা জিনিসের দাম ছিল 1,00,000 টাকা, যখন কোম্পানি খোলা হয়, কোম্পানি যখন রেজিস্ট্রেশন হয়, তখনই বলতে হয় যে আমি ডেপ্রিসিয়েশনের জন্য কোন মেথড ফলো করবো, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আন্ডারে বলতে হয়, এগুলো একটা নিয়ম প্রসেস। তো তখনই যদি কেউ বলে যে আমি স্ট্রেট লাইন ভ্যালু মেথড ফলো করব, তো বলতে হবে যে স্ট্রেট লাইন ভ্যালু মেথডে ফলো করে আমি ডেপ্রিসিয়েশন পার ইয়ার, আমি এখানে ডিপ পার ইয়ার লিখলাম, যে কোন একটা মেশিন আছে যার প্রতি বছর 10% করে ডেপ্রিসিয়েশন হয়, এটা ধরা হলো। তাহলে 10% মানে 10,000 টাকা, 1,00,000-এর কত হবে? 10,000 টাকা। তাহলে 1 বছর পরে কত তার ভ্যালু হবে? মেশিনটার ভ্যালু 90,000 টাকা। স্ট্রেট লাইন ভ্যালু মেথড বলছে এই যে 10% আপনি ধরলেন, 10%টা ভালো কথা, কিন্তু 10% কার উপর অ্যাপ্লাই করবেন? স্ট্রেট লাইন ভ্যালু মেথড বলছে এটা আপনি সবসময় বেস প্রাইসের উপরই আপনাকে করতে হবে, বেস যে কস্টটা রয়েছে সেটার উপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাটা। তাই জন্য পরের বছর কত, এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কি হবে? ওই যে আবার 10,000 টাকা, সেকেন্ড ইয়ার ভ্যালু হলো 80,000 টাকা, থার্ড ইয়ার কি হবে? 70,000 টাকা, এই করতে 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 চলবে, একসময় কমতে কমতে জিরো হয়ে যাবে। এটা হলো স্ট্রেট লাইন ভ্যালু মেথড। আর ওয়েটেড ডাউন ভ্যালু মেথড কি বলছে? ওয়েটেড ডাউন ভ্যালু বলছে না 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 না, আপনি প্রথম বছর আপনার জিনিসের ভ্যালুয়েশন ছিল 1,00,000, তারপরের বছর হয়ে গেছে, এই প্রথমে কিনেছেন যখন 1,00,000, একটা বছর ইউজ করার পরে হয়ে গেছে 90,000। এটা যদি জিরো ধরি, জিরো ইয়ার, জিরোথ ইয়ার, প্রথম ব্যবসা শুরু, তখন হচ্ছে 1,00,000। ফার্স্ট ইয়ারে 10% ডেপ্রিসিয়েশন হয়েছে অন 1,00,000, তাহলে ভ্যালুয়েশন হয়েছে আমার 90,000। এবার আর আপনি এই স্ট্রেট লাইন ভ্যালুর মতো 1,00,000-এর উপরটা অ্যাপ্লাই করবেন না, কারণ এখন আপনার ভ্যালু হচ্ছে 90,000। তাহলে আপনি কত ভাববেন সেকেন্ড ইয়ারে? সেটা হচ্ছে এবার 90,000-এর উপরে 10%, মানে 9,000 কমলো, মানে 81,000। তারপরে এবার মাইনাস, মানে থার্ড ইয়ারে আবার আরো কমবে,
এটার থেকে 10%, এইটা হচ্ছে ব্যাপার। ডায়াগ্রামে কোনো ডিপ্রিসিয়েশনের কলাম আমি লিখিনি বাবা। ও ডায়াগ্রামে ডিপ্রিসিয়েশন লেখা ছিল, আচ্ছা। হ্যাঁ এইটা বলছো নিশ্চয়ই, এই ডায়াগ্রামটা বুঝেছো। এটা বলছে এটাই যে যখন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হিসাব করছিলাম, যখন গ্রস ডোমেস্টিক ব্রেড যখন পড়াচ্ছিলাম, তখন মনে করে দেখো তখন কি কখনো বলেছি যে ডেপ্রিসিয়েশনকে ধরছি তো না। কারণ ডেপ্রিসিয়েশন কি একটা ভবিষ্যতের জন্য প্রভিশন, ভবিষ্যতে দাম কমে যাবে, সেটা আপফ্রন্ট খরচা নয়, তাই না? তো যদি গ্রস ন্যাশ হয়, সব জিনিসই ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন একটা কস্টিং ধরা আছে আগের থেকে, ডেপ্রিসিয়েশন একটা কস্টিং ধরা আছে। মানে এই বছর যে আমি মাপছি, এই বছর যে আমি গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশনটা মাপছি, সেটা তো এই বছর করছি, কিন্তু এই বছরে যে অ্যাসেট গুলো ইউজ হচ্ছে, যাতে ডেপ্রিসিয়েশনের জন্য আগের থেকে প্রভিশনিং করতে করতে এসছি আমরা, সেই একটা ভ্যালুয়েশন তো রয়েছে, সেই ভ্যালুয়েশনটা তার এখানে ঢোকানো হয়নি, হিসাব করা হয়নি, মাথায় ঢুকলো? সেই হলো আমার ডেপ্রিসিয়েশনটা এখানে যখন যোগ করে দিই, এই দুটো যোগফল হচ্ছে আমার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে মৌসুমি পাল? বোঝা গেছে? কারো কোনো ডাউট? ক্লাস কেমন লাগলো বলো, ক্লাস ভালো লাগলে ভালো রেটিং দিও। 1 মানে সব থেকে খারাপ, 5 মানে সব থেকে ভালো। তোমাদের হয়তো একটু সময় লাগবে, বাট তোমরা যদি দাও সেটা আমাদেরকে খুব হেল্প করে। আর একটু দেখে নেবে, 3টে রেটিং এর জায়গা থাকে, একটা ফ্যাকাল্টির থাকে, একটা ফ্যাকাল্টির পড়ানো স্টাইল থাকে, আর একটা হচ্ছে ফ্যাকাল্টির কন্টেন্টের রেটিং থাকে, ঠিক আছে? তো একটু 3টেতে যদি ভালো লেগে থাকে 3টেতে ভালো রেটিং দিও, 5 স্টার মানে সব থেকে ভালো। ওকে, তো আগামীকাল এটা নিয়ে রিপিট করবো না, আগামীকাল WPI CPI দিয়ে শুরু করে আমরা অন্যদিকে যাব। আমি ইচ্ছে করে তোমাদের পড়ানোটা এমনভাবে পড়াচ্ছি, হয়তো সব জায়গায় প্রথমে ফাইন্যান্সিয়াল টার্মস, ইকোনমিক টার্মস, কৃষি ফিসি হাবিজাবি হয়ে পড়ায়, আমি একটু উল্টোভাবে পড়াচ্ছি। কারণ আগে ব্রডার অ্যাসপেক্টটা বোঝো, ব্রডার অ্যাসপেক্ট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড করতে করতে, জুম ইন করতে করতে বাকি টপিকগুলো আমরা বুঝবো, যাতে আমাদের একটা পেরিফেরিয়াল নলেজটা খুব ভালো হয়ে যায়। ওকে, তো আজকে শেষ করি, এখানে ক্লাস হলো, আজকে এখানে শেষ করি। কারো কোনো কোশ্চেন আছে? শুরুর দিকে একজন কে কোশ্চেন করলে, সিদ্দিকি বলে কারো কোনো কোশ্চেন আছে? কেউ একজন হ্যাঁ ট্যারিফ বলে জিজ্ঞেস করেছিলে। ট্যারিফ মানে হচ্ছে যেটা ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্লাই করে, ট্যারিফ বাড়িয়ে দেবো যেটা বলে থাকে, সেটা হচ্ছে, একটু বলে রাখি শুনে রাখো, যাতে তোমার মনে হয় যে হ্যাঁ স্যার কোশ্চেনের অ্যান্সার দেয়। সেটা হচ্ছে আমেরিকা থেকে, সরি, ইন্ডিয়া থেকে আমেরিকাতে কোনো জিনিস যদি বিক্রি করা হয়, এক্সপোর্ট করা হয়, ধরো একটা ফর এক্সাম্পল এই জ্যাকেটটা বা মেডিসিন কিছু একটা এক্সপোর্ট করা হলো, এবার সেটা তো ওখানকার লোক কাস্টমস ডিউটি ফিটি সব যা যা করা সব তো করে কিনছে, কিন্তু ট্যারিফ বসানো হলে ওই জিনিসের উপরে আমেরিকান যে দোকানদাররা আছে তাকে ওই অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ ট্যারিফ, ধরো জিনিসটার দাম 100 টাকা, ট্যারিফ বসিয়ে দিল 5%, তাহলে এক্সট্রা 100 টাকার উপরে 5 টাকা, 105 টাকা ওকে দাম ধার্য করে ওটাকে বিক্রি করতে হবে। এটা হচ্ছে ট্যারিফ। এতে ক্ষতি টাকার, এতে দামটা, জিনিসটার দাম বেশি হচ্ছে আমেরিকার লোকেদের জন্যই। কিন্তু ইন্ডিয়াকে এই ট্যারিফটা দিলে ইন্ডিয়ার ক্ষতিটা কোথায়? ইউএস এর জন্য ক্ষতিটা কোথায়? কারণ অন্য দেশ যদি যারা ওই প্রোডাক্টটি পাঠাচ্ছে, তাদের যদি প্রোডাক্টের উপরে ট্যারিফ না থাকে, তাদের থেকে আমাদের জিনিসের দামটা বেশি হয়ে যাবে। কারণ কি হচ্ছে, কারণ একটা ব্যবসায়ী যে ইন্ডিয়া থেকে একটা জ্যাকেট নিচ্ছে কথার কথা 100 টাকায় বা ডলারে, কারেন্সিটা ম্যাটার করে না, আমি বোঝানোর জন্য বলছি জাস্ট, সে 100 টাকার বদলে 105 টাকা তাকে পে করতে হচ্ছে। আর চায়না থেকে সেই জিনিসটা যদি 80 টাকায় পেয়ে যায় বা 100 টাকায় পেয়ে যায়, তাহলে সেটা হয়তো 100 টাকার বদলে 102 টাকা সে বেচতে পারছে। ওয়ারাস 100 টাকার জিনিস আমেরিকায় গিয়ে 5% ট্যারিফ হলে 105 টাকা, তারপরে তার 2 টাকা লাভ রেখে 107 টাকা বিক্রি করতে হবে। এবার আমেরিকার যে ক্রেতা আছে, যে যারা কনজিউমার আছে, সে যে একই কোয়ালিটির জিনিস যদি 102 টাকায় পায়, সে কি 102 টাকায় নেবে না 107 টাকারটা নেবে? সে 102 টাকারটা নেবে। তো এইভাবে
ট্রেডটাকে হ্যাম্পার করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। আশা করছি সবার কোশ্চেনের দাবি মানে কোশ্চেনের আমি অ্যান্সার দিতে পেরেছি। কারো কোনো ডাউট থাকলে আমার মেল অলরেডি আছে তোমাদের কাছে, আগের দিনও দিয়েছিলাম, tamogno.ghosh@adda24/7.com। রিচ আউট টু মি। আর ভালো করে পড়ো, চাকরি কিন্তু এবার পেতে হবে। প্রতিদিন ক্লাসে এসে আগের দিনের পড়ার আমি পড়া ধরতে চাই, কারণ আমি তোমাদের একটা ইমোশনের কেয়ার করি, সেটা হচ্ছে আলটিমেটলি একটা দিন আসবে যখন তুমি ল্যাপটপে বসবে, নিজের রেজিস্টার নাম্বার, ডেট অফ বার্থ বা পাসওয়ার্ড এন্টার করবে এবং দেখাবে যে সিলেকশন হয়ে গেছে। বাবার চোখে জল, মায়ের মুখে হাসি, তুমি তখন অলরেডি একজন সরকারি কর্মচারী। দ্যাট ইজ দ্য ডে দ্যাট আই ওয়ান্ট টু সি ফর অল অফ ইউ। সো অন দ্যাট নোট, কষ্ট করে যাও, প্র্যাকটিস করে যাও, কষ্ট সয়ে যাবে, চাকরি হয়ে যাবে। ওকে, চলো আর জ্ঞান দেবো না, প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি, এবার টাটা। ওকে, স্ট্রিম অফ করছি, বাই বাই।